হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো আমরা কন্টিনিউ করব আমাদের গৃহস্থ আশ্রম সেমিনারের ক্লাস। লেটস স্টার্ট উইথ দ্য মঙ্গলাচরণ প্রেয়ার্স। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। देहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা হারভেজ দেবকী মাতাজির এন্টারিং গৃহস্থ আশ্রম থেকে পাঠ করছি। তো অলরেডি আমরা চ্যাপ্টার 1 কভার করেছি। চ্যাপ্টার 1 এ ডিসকাশন হয়েছে আওয়ার সার্চ ফর লাভ, যেখানে মূল বিষয় যে কাম এবং প্রেমের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা দেখেছি। এবং তারপর চ্যাপ্টার 2 তে অ্যাপ্রোচিং দ্য গৃহস্থ আশ্রম, গৃহস্থ আশ্রমে প্রবেশ করার যে বিভিন্ন অ্যাপ্রোচ, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ভিউ, একজন আধ্যাত্মবাদী ব্যক্তি কিরকম ভাবে গৃহস্থ আশ্রমকে দেখেন আর একজন জাগতিক ব্যক্তি কিরকম দেখেন সেটা আলোচনা করেছি। তো এটাও চ্যাপ্টার 1 এর মধ্যে। চ্যাপ্টার 2 এর মধ্যে আমরা আলোচনা করেছি ওয়াই টু গেট ম্যারিড, বিবাহ করার কারণ কি। এবং সেখানে মূল বিষয় হচ্ছে যে আমরা মনকে যেন জিজ্ঞেস না করি যে আমার কোনটা করতে ইচ্ছা যাচ্ছে, আমার ইচ্ছাটা কি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার জন্য কোনটা ভালো সেটা ইম্পর্টেন্ট। কোন আশ্রমে গেলে আমার কৃষ্ণ ভক্তি ভালো হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড এবং বিবাহের যে আদর্শ বয়স সেটা নিয়ে আলোচনা করেছি আমরা। নেক্সট, কম্প্যাটিবিলিটি ফর গৃহস্থ আশ্রম চ্যাপ্টার 2 এর মধ্যে মানে গৃহস্থ আশ্রমে প্রবেশের আগে কি কি কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর আমাদের বিচার করা উচিত সেগুলো আমরা দেখছিলাম। তো প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি আলোচনা করেছি, সেটা কতটা গুরুত্বপূর্ণ, কি দরকার। ফিজিক্যাল ইন্টিমেসি এবং অ্যাট্রাকশন সেটা আলোচনা করেছি আমরা। এবং লাস্ট টাইম আলোচনা করেছিলাম যে নেচার অফ হাজব্যান্ড, হাজব্যান্ড ওয়ান্টস টু বি সুপিরিয়র, সেই নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব লেভেল অফ কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস, সেটা আরেকটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস কম্প্যাটিবিলিটির জন্য। লেভেল অফ কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস।
Just give me a minute. Uh, Level of commitment to Krishna consciousness. Crucial criterion for compatibility is the level of commitment to devotional practice and the significance and priority Krishna consciousness has in our life. As the practice of devotional service is a dynamic process of gradual elevation, there are so many different levels and gradations of standards. In order to experience harmony in family life, the husband and wife should be compatible in this regard and have similar desires in order to apply themselves to the process of devotional service. হুম। তো এখানে মাতাজি যেটা বলতে চাইছেন যে দুজনে যেন মোটামুটি সমগোত্রীয় ডিভোটি হন, মানে অ্যাটলিস্ট মেন্টালিটি তাদের যেন কৃষ্ণ কনসিয়াস মেন্টালিটি যেন সমগোত্রীয় হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, যদি দেখা যায় যে হাজবেন্ড খুব ভালো ডিভোটি, হুম, ইনিশিয়েটেড ডিভোটি, 16 রাউন্ডস চ্যান্ট করছে, 4 রেগুলেটরি প্রিন্সিপালস ফলো করছে, আর ওয়াইফ একদম সে কিছুই জানে না, এখনো নন ভেজ খাচ্ছে, 4 রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করছে, তাহলে একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্য মোটামুটি সেম লেভেলে চলে এসেছে, আহ, তখন তাদের মধ্যে ম্যারেজের কম্প্যাটিবিলিটি সেটা ভালো হয়। এরকম হতে পারে যে দুজনেই এখন নিওফাইট ডিভোটি, দুজনেই একসাথে ধীরে ধীরে কৃষ্ণ কনসিয়াসনেসে আসছে, সেক্ষেত্রেও খুব একটা প্রবলেম হয় না। আবার দুজনেই খুব ভালো ডিভোটি, ইনিশিয়েটেড ডিভোটি, সেটাতেও প্রবলেম হয় না। তো একটু আধটু ডিফারেন্স হলে ঠিক আছে, কিন্তু খুব বেশি যদি ডিফারেন্স থাকে, তাহলে মুশকিল আছে। আর এমনিতে যদি দেখা যায় যে ওয়াইফ খুবই ভালো ডিভোটি আর হাজব্যান্ড এখনই কিছু জানে না, সেটার ক্ষেত্রে প্রবলেমটা আরো বেশি হয়ে যেতে পারে। ইন জেনারেল হাজব্যান্ড সুপিরিয়ার যদি হয় আমার থেকে কৃষ্ণ ভক্তির দিক থেকে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আগের যে টপিক আমরা আলোচনা করেছিলাম, হাজব্যান্ড ওয়ান্টস টু বি সুপিরিয়র, সেখানে হাজব্যান্ডের কিছু গুণাবলী আলোচিত হয়েছিল। আইডিয়ালি হাজব্যান্ড কিরকম হওয়া উচিত, বয়সে বড় হওয়া উচিত, হাইটে বড় হওয়া উচিত, বেশি এডুকেটেড হওয়া উচিত, স্পিরিচুয়ালি মোর ম্যাচিওর হওয়া উচিত। সেটা হলে কি হয়, ওয়াইফের সম্মানীয় পজিশনে রাখতে বা গুরুজনের পজিশনে রাখতে সুবিধা হয়। তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। তো এমনিতে হাজব্যান্ডের ওয়াইফের থেকে কিছুটা স্পিরিচুয়ালি মোর ম্যাচিওর হওয়াটা ভালো, কিন্তু খুব বেশি ডিফারেন্স হয়ে গেলে তখন একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো সেটা মাথায় রাখতে হবে। আহ, তো এখানে আমরা লিখতে পারি যে সিমিলার ইন কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস। দুজনের কমিটমেন্ট যদি সিমিলার হয় তাহলে সেটা ভালো। Okay, if one person wants to be fully engaged and absorbed in service of Srila Prabhupada's mission by being in the fire of devotional service, regularly attending morning program, etc., but their spouse would rather keep spiritual practice as a sideline while maintaining so many other interests and ambition in life, only occasionally attending the Sunday program or festivities at the temple, then there may be tension and dissatisfaction on both sides. এখানে একটা এক্সাম্পল দিয়েছেন মাতাজি। ফর এক্সাম্পল, দুজনের মধ্যে যে কোনো একজন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন যদি এরকম হয় যে আমি ফুল টাইম কৃষ্ণ ভক্তিতে আসতে চাই, ফুল টাইম ব্যাপারটা কখন আসে, যখন সে একটু ম্যাচিওর হয়, যখন সে বুঝতে পারে যে এই জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু নেই। তখন সে বলে আমি সকালে উঠে মঙ্গল আরতি করব, আমি তারপরে ভগবানের জন্য আহ ভোগ রান্না করব বা মালা গাঁথবো, যাই কিছু করব সবই ভগবানের জন্য করব, জব করব আমি, তারপর
যদি হাজব্যান্ড চায় ফুল টাইম কৃষ্ণ কনসিয়াস হতে, সে জবে যাবে এবং সেখানেও সে কৃষ্ণকে মনে করার চেষ্টা করবে। তারপর ফিরে এসে সে হয়তো বাড়িতে কিছু প্রিচিং প্রোগ্রাম করতে চায় বা শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করতে চায়, এরকম ভাবে সারা দিনটা সে কৃষ্ণ ভক্তি নিয়ে থাকতে চায়। ওয়াইফ যদি ফুল টাইম কৃষ্ণ ভক্তি করতে চায়, সে সারা দিন কিছু না কিছু ভগবানের সেবা করে চলেছে বাড়িতে। হুম। তো এইভাবে দুজনের মধ্যে কেউ একজন যদি ফুল টাইম সার্ভিস করতে চায় ভগবানের, মানে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনোতে তার ইন্টারেস্ট নেই, সে ম্যাচিওর ডিভোটি, বুঝতে পেরে গেছে কৃষ্ণ ভক্তির স্বাদ। কিন্তু আরেকজন যদি এরকম হয় যে না, এত সিরিয়াসলি সবসময় ভক্তি করার কি আছে, মাঝে মধ্যে সানডে প্রোগ্রামে মন্দির গেলেই হলো, এইরকম যদি ব্যাপার হয়ে যায় একজন, মাঝে মধ্যে বাকি এত আহ, আছে, বাড়িতে টিভি দেখতে পারি, আমরা সিনেমা দেখতে পারি, সিরিয়াল দেখতে পারি, হ্যাঁ একটু পাড়াপড়শির সাথে আমি গল্প করতে পারি বা আম, অন্য কোথাও যেতে পারি একটু ইচ্ছা হলে। তো কারো যদি এরকম মেন্টালিটি থাকে, তার মানে সে এখনো পুরোপুরি কৃষ্ণ ভক্তিতে আসেনি বা কৃষ্ণ ভক্তির স্বাদটা পূর্ণরূপে পায়নি। তখন এটা টেনশন হতে পারে দুজনের মধ্যে, কারণ কনফ্লিক্টিং ইন্টারেস্ট হয়ে যায়, একজন একরকম চাইছে আর একজন আরেক রকম চাইছে। এমনিতে ট্রেডিশনালি অনেক সময় বিভিন্ন ফ্যাক্টরস জিজ্ঞেস করে নেয় তারা বিয়ের আগে, একসাথে থাকার আগে। যেমন তোমার কিরকম টেম্পারেচার পছন্দ, ইউএসএ এরকম হতে পারে যে কেউ হয়তো খুব ঠান্ডা পছন্দ, তার টেম্পারেচার এখানে সেন্ট্রাল হিটিং হয়তো, আর কারোর হয়তো খুব গরম পছন্দ। ইন জেনারেল যখন রুমমেট সিলেকশন করা হয়, তখন এই ফ্যাক্টর গুলোকে ডিসাইড করা হয় যে তুমি রাত্রে কটার সময় ঘুমাতে যাও। কেউ হয়তো নাইট আউল, আর কেউ হচ্ছে আর্লি বার্ড, এরকম এরকম টার্ম থাকে। আর্লি বার্ড মানে সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আর কেউ হচ্ছে নাইট আউল, মানে সে হচ্ছে রাত জেগে থাকে। তো সেরকম যদি কনফ্লিক্টিং ইন্টারেস্ট হয়, একজন হয়তো রাত জেগে থাকবে, সে কিছু একটা করবে সেখানে, অন্যজনে কেউ আর্লি বার্ড হলে তার প্রবলেম হতে পারে, হ্যাঁ টেম্পারেচার নিয়ে প্রবলেম হতে পারে। তো এই ফ্যাক্টর গুলো যে কোনো রুমমেটের জন্য, আর হাজব্যান্ড ওয়াইফ তারা রুমমেট কি, তারা তো সোলমেট বলা যেত প্রায় প্রায়, তো তাদের জন্য তো ইম্পর্টেন্ট। তো কনফ্লিক্টিং ইন্টারেস্ট হলে দের ইজ প্রবলেম যে কোনো কিছু নিয়ে। তো ঠিক সেরকমই কৃষ্ণ কনসিয়াস নিয়েও কারোর যদি কনফ্লিক্টিং ইন্টারেস্ট থাকে, তাহলে দ্যাট ইজ এ প্রবলেম। তো এখানে আমরা লিখতে পারি যে ফর এক্সাম্পল কনফ্লিক্টিং ইন্টারেস্ট যাতে না হয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। Try to avoid conflicting interest. For example, uh, one tries to engage full time in Krishna consciousness, other wants to only attend Sunday program. তখন প্রবলেম হতো, giving her enough support and inspiration for spiritual life, and she may find it difficult to respect him and treat him as a hero. তো মাতাজি বারবার বলছেন গৃহস্থ আশ্রমের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি যেন আমার মানে মাতাজিদের জন্য, মাতাজিরা যেন তার হাজবেন্ডকে হিরোর জায়গায় বসাতে পারে, রেসপেক্ট দেওয়ার জায়গায় বসাতে পারে। তো সেই জন্য এই বইটা হচ্ছে যে এন্টারিং গৃহস্থ আশ্রম, মানে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পূর্বে আমরা কি কি করতে পারি যাতে আমাদের গৃহস্থ আশ্রমটা ভালো হয় সেটার জন্য। তো সেখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা যে হাজবেন্ডের কোয়ালিটি এমন হতে হবে যেন আমি তাকে রেসপেক্ট করতে পারি সেই জায়গাতে। এবং এটা এটা যারা মানে এখনো গৃহস্থ আশ্রমে প্রবেশ করেনি তাদের জন্য, কিন্তু যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করে গেছে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটাও মাতাজি বলবেন পরে। হ্যাঁ, সবাই নাও হতে পারে, বিভিন্ন ভাবে আমাদের কর্ম অনুসারে আমরা হাজবেন্ড বা ওয়াইফ পেতে পারি। তো সেই অবস্থায় কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে সেটাও মাতাজি শেখাবেন, কিন্তু সেটা পরের সাবজেক্ট ম্যাটার। এখন গৃহস্থ আশ্রমে প্রবেশের পূর্বে কি কি দেখা উচিত সেটা আমাদের দেখতে হবে। তো হাজবেন্ড হাজবেন্ডের থেকে ওয়াইফ যদি ফুল টাইম ডিভোটেড হয়, ওয়াইফ হচ্ছে খুব ভালো ডিভোটি কিন্তু হাজবেন্ড অতটা কৃষ্ণ ভক্তিতে আসেনি, তখন কি হয় ওয়াইফ দেখবে যে
হাজবেন্ড আমাকে স্পিরিচুয়াল লাইফের জন্য বেশি ইন্সপিরেশন দিচ্ছে না, এবং আমি তাকে হিরো বা তাকে রেসপেক্ট করার যে পজিশন, সেটা তো খুব একটা রাখতে পারছি না। কারণ আইডিয়ালি হাজবেন্ড হচ্ছে ওয়াইফের গুরু। তো ওয়াইফ তার হাজবেন্ডকে ফলো করবে, কিন্তু সেই পজিশনটাতে সেই রেসপেক্ট আসছে না, কারণ সে আমার থেকে কৃষ্ণ ভক্তিতে কনিষ্ঠ। দ্যাট মে বি আ প্রবলেম। Deep in her heart, she may have the attitude that he is never good enough for her, which he will certainly perceive. তো বাইরে যাই দেখাক, ওয়াইফের ভেতরে ভেতরে একটা টেন্ডেন্সি থাকবে যে আমার জন্য এ ফিট ক্যান্ডিডেট নয়, আমি যে লেভেলের ভক্ত, এ খুবই নিওফাইট। একটা ভেতরে ভেতরে সাবকনসিয়াস মাইন্ড এই ভাবটা থাকবে। এবং তার স্বামী সেটা অবশ্যই বুঝতে পারবে যে আমাকে এই বিষয়টার জন্য ও নিজেকে অ্যাডভান্স মনে করে, যেহেতু ভালো ভক্তি করছে। তো সেটা হাজবেন্ড অবশ্যই বুঝতে পারবে, এবং বুঝলে দেন দের ইজ সাম প্রবলেম সেটার জন্য। তখন তাদের সম্পর্কটা খুব একটা ভালো হবে না। And it will greatly discourage and disempower him, since she will not truly look up to him and respect him. তো একজন হাজবেন্ডের জন্য সব থেকে মানে ডিসঅ্যাপয়েন্টিং, ডিসকারেজিং ফ্যাক্টর হচ্ছে এটা, সে যদি একবার বুঝতে পারে যে আমি আমার ওয়াইফের চোখে হিরো নই, তাহলে দ্যাট ইজ এ ডিজাস্টার ফর হিম। সেটা আগেও আলোচনা করেছি যে ওয়াইফ যদি প্রকৃতভাবে সাপোর্ট দেয় হাজব্যান্ডকে, এবং ওয়াইফ যদি ভেতর থেকে মনে করে যে তো এটা যদি ভেতর থেকে আসে, তাহলে হাজব্যান্ড সেটা বুঝতে পারবে, এবং সেটাতে হাজব্যান্ড অনেক ডেভেলপ করবে। আর যদি হাজব্যান্ড একবার বুঝতে পারে যে আমার ওয়াইফ কিন্তু আমাকে আমাকে খুব একটা হিরো মনে করে না, সে মনে করে যে সে আমার থেকে বেটার, তাহলে সেটা খুব ডিসকারেজিং হয়ে যায়, এবং সেখানে হাজবেন্ডের অনেক অবনতি হবে। আগে আমরা আলোচনা করেছি যে নারীদের মধ্যে যে শক্তি থাকে, প্রকৃতি মাতা নারীদের মধ্যে অনেক শক্তি দিয়েছে। তো সেটা যদি প্রপারলি চ্যানেলাইজ হয়, তাহলে হাজবেন্ডকে একজন ওয়াইফ তার সেই শক্তিটা দিতে পারে, সেই শক্তির প্রভাবে তার হাজবেন্ড অনেক কিছু করতে পারে স্পিরিচুয়াল লাইফে, মেটেরিয়াল লাইফে। কিন্তু সেই ওয়াইফের শক্তিটা যদি নেগেটিভলি ইম্প্যাক্ট করে তার স্বামীকে, তাহলে তার স্বামী ডিস্ট্রয় হয়ে যাবে দুটো দিক থেকে। এবং সেই শক্তিটা এমন একটি শক্তি যেটা নিচ থেকে উপরে ফ্লো করে, নারী শক্তি, ফেমিনাইন এনার্জি। নারী যদি নিজেকে নিচু পজিশনে দেখতে পারে হাজবেন্ডের থেকে, তবে সেই শক্তিটা কাজ করবে। আর যদি নারী নিজেকে উপরে মনে করে, তাহলে সেই শক্তিটা নেগেটিভলি ইম্প্যাক্ট করবে তার হাজবেন্ডকে। তো এটার মধ্যে কত সায়েন্স রয়েছে, মাথায় সেটাকে এক্সপ্লেন করেছেন যে ফেমিনাইন এনার্জিটা ফ্লো করে নিচ থেকে উপরে। কিছু জিনিস রয়েছে যেটা উপর থেকে নিচে ফ্লো করে, যেমন মার্সি ফ্লো করে উপর থেকে নিচে। আমি যদি ভগবানের সামনে গিয়ে মনে করি যে আমার দরকার নাই, আমি ভগবানকে উদ্ধার করতে যে এলাও 50,000, তোমার মন্দিরে তুমি খেয়ে পরে বাঁচো, হ্যাঁ, এরকম যদি আমার মেন্টালিটি থাকে, তাহলে আমি ভগবানের কাছ থেকে কি মার্সি পাবো, গুরুর কাছ থেকে কি মার্সি পাবো? তো মার্সি ফ্লো করে উপর থেকে নিচে, কিন্তু এই ফেমিনিয়ান এনার্জি ফ্লো করে নিচ থেকে উপরে। তো কোন জিনিসের কি নেচার সেটা আমাদেরকে বুঝতে হবে। তো তাহলে আমরা সেরকম ভাবে আহ কাজ করতে পারবো। তো যাই হোক, তো সেই জন্য কনফ্লিক্টিং ইন্টারেস্ট ইজ আ প্রবলেম। যদি কনফ্লিক্টিং ইন্টারেস্ট হয়, এবং তার মধ্যে বিশেষত যদি ওয়াইফ হাজব্যান্ডের থেকে বেশি ম্যাচিওর হয়ে যায় কৃষ্ণ কনসিয়াসনেসে, দেন দেয়ার ইজ আ প্রবলেম। If wife is more committed to Krishna consciousness, then what happens? Then husband is not hero, সেটা মানতে পারে না। আর সেখান থেকে কি হয়? Discourages or disempowers হাজবেন্ডের সমস্ত শক্তি, ধীরে ধীরে ড্রেন আউট হয়ে যায়। ঠিক আছে, তো ওয়াইফ হচ্ছে হাজবেন্ডের বলা যেতে পারে প্রায় হাফ এনার্জি। সেজন্য বেটার হাফ কথাটা ইউজ করা হয়। নারীকে বলা হয় পুরুষের অর্ধেক শক্তি। তো সেই কারণে যদি সেই শক্তিটা প্রপারলি চ্যানেলাইজড হয়, তাহলে সেটা
এম্পাওয়ার করতে পারে হাজবেন্ডকে, আর না হলে সেটা ডিসকারেজ বা ডিসএম্পাওয়ার করতে পারে। On the other hand, if the husband is very committed to Krishna consciousness, while she may hanker for more material enjoyment and mundane engagements, she may feel dissatisfied, bored, and neglected as they don't share same preferences in activities or conversation. And he may lament that his wife does not support his service and interest in spiritual development. In this way, there will be frustration and agitation, which may lead to quarrels and even separation. এটা হলো একটা সাইড, ওয়াইফ যদি মোর কমিটেড হয়ে যায়। নেক্সট কেস হচ্ছে ইফ হাজব্যান্ড ইজ মোর কমিটেড, তখন কি হতে পারে? হাজব্যান্ড যদি মোর কমিটেড হয় তাহলে কি প্রবলেম হতে পারে? এবং ওয়াইফ চাইছে যে একটু জড়জাগতিক হলে ভালো হতো, আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে, আমাকে এই করবে সেই করবে, বিভিন্ন জড়জাগতিক যে ডিজায়ার্স সেইগুলো। হুম। তো সেখান থেকে ওয়াইফ ফিলস ডিসস্যাটিসফাইড, আমার হাজবেন্ড আমাকে ভালো রাখতে পারছে না, বোর্ড, আমার সাথে কোনো টাইম স্পেন্ড করে না, আমাকে নেগলেক্ট করে, নেগলেক্টেড, এইসব ফিল হবে তার। এবং হাজবেন্ডও ভাববে যে ওয়াইফ আমাকে সাপোর্ট করে না, হাজবেন্ড ফিলস ওয়াইফ নট সাপোর্টিভ। সেখান থেকে কি আসতে পারে? কোয়ারেলস, ঝগড়া হতে পারে, এবং আলটিমেটলি ইট ক্যান ইভেন লিড টু সেপারেশন, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। সেজন্য এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই ফ্যাক্টরগুলো বিচার করে তারপরে গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। Therefore, a similar interest and dedication to practice of Krishna consciousness establishes a good foundation for one's family life. তো সেই জন্য দুজনের ইন্টারেস্ট যদি সিমিলার হয় আর ডেডিকেশন যদি সিমিলার হয়, একজন বলছে আমি কৃষ্ণকে সব দিয়ে দিতে চাই, আরেকজন যদি ভাবে যে না অতটাও দেওয়ার কি আছে, দেন দের ইজ এ প্রবলেম। দুজনেই কৃষ্ণকে যদি সেম লেভেলে ডেডিকেট করতে চায়, দেন এটা ভালো। তো এখানে একটা জিনিস বোঝার আছে যে হাজবেন্ড আমার থেকে বেশি অ্যাডভান্স হতে পারে, কিন্তু আমাদের মেন্টালিটি কৃষ্ণ কনসিয়াসনেসে যেন সেম হয়। মেন্টালিটি আর অ্যাডভান্সমেন্ট ইজ ডিফারেন্ট। মানে ধরো হাজবেন্ড আমার থেকে শাস্ত্র বেশি জানে, দুটো শ্লোক বেশি জানে, দুটো শাস্ত্র বেশি পড়েছে, সেটা তো সমস্যা না। কিন্তু ওয়াইফেরও যেন একই মেন্টালিটি থাকে, যে ওয়াইফও যেন এটা ভাবে যে আমিও সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে চাই। এই ইচ্ছাটা আমি করতে চাই ভগবানের চরণে আত্মসমর্পণ, এই ইচ্ছাটার জন্য আমাকে বেশি শাস্ত্র পড়তে হবে না। তো দুজনের সারান্ডারের লেভেলটা যেন সেম হয়। নলেজের দিক থেকে আলাদা হতে পারে, রিয়েলাইজেশনের দিক থেকে আলাদা হতে পারে। হাজবেন্ড হয়তো অনেকদিন কৃষ্ণ কনসিয়াসনেসে এসেছে, অনেক পিওর ডিভোটির অ্যাসোসিয়েশন পেয়েছে, হতে পারে, তো সেই জন্য সে অ্যাডভান্স হতে পারে। কিন্তু ওয়াইফেরও যেন সেই ইচ্ছাটা থাকে আমিও যেন পিওর ডিভোটিদের অ্যাসোসিয়েশন পেতে পারি, আমিও যেন হরি কথা শুনতে পারি, ফুল টাইম কবে হবে বলো সেদিন আমার। তো এই ইচ্ছেটা কৃষ্ণের প্রতি সারেন্ডার করার, সেইটা যেন দুজনের সেম হয়। নলেজের দিক থেকে অ্যাডভান্সমেন্টের দিক থেকে তারা ডিফারেন্ট হলেও অসুবিধা নেই, কিন্তু ইচ্ছেটাই যদি আলাদা হয়ে যায়, ওয়াইফ বলছে না আমি মাত্র 10%ই দেবো আমার জীবনের টাইম কৃষ্ণকে, বাকি 90% আমি আমার সেন্স গ্রাটিফিকেশনের জন্য রাখতে চাই। হ্যাঁ, বা হাজব্যান্ড যদি সেটা ফিল করে আর ওয়াইফ যদি ফুল টাইম কৃষ্ণকে সারেন্ডার করতে চায়, দেন দের ইজ এ প্রবলেম। ঠিক আছে, তো এটা আমাদের বুঝতে হবে, ইটস নট অ্যাবাউট অ্যাডভান্সমেন্ট। সেজন্য মাতাজি অ্যাডভান্সমেন্ট কথাটা ইউজ করছেন না, কমিটমেন্ট। কমিটমেন্ট আর অ্যাডভান্সমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। কমিটমেন্ট মানে হচ্ছে ডিজায়ার টু সারেন্ডার টু কৃষ্ণ। আর অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে নলেজ, রিয়েলাইজেশন,
এটসেট্রা। মানে যেমন আহ কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী, তাদেরকে বলা হয় কনিষ্ঠ অধিকারী, মানে সে অতটা অ্যাডভান্স নয়, মধ্যম অধিকারী তার থেকে অ্যাডভান্স, উত্তম অধিকারী সব থেকে অ্যাডভান্স। কিসের বেসিসে বলা হয়? নলেজ অ্যান্ড ফেথ। ফেথের আরেকটাই নাম হচ্ছে রিয়েলাইজ, যার যত বেশি রিয়েলাইজেশন তার তত বেশি ফেথ। তো নলেজ অ্যান্ড ফেথ এর বেসিসে যে কনিষ্ঠ অধিকারী ভক্ত, তার নলেজও কম, ফেথও কম। বাইরের কেউ এসে তাকে একটু চ্যালেঞ্জ করলে, একটু উল্টোপাল্টা বুঝিয়ে দিলে সে কোয়েশ্চেন করতে আরম্ভ করবে, ঠিক তো, আমি কি তাহলে ভুল করছি কৃষ্ণ ভক্তিতে এসে? এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী সিমটম। মধ্যম অধিকারী, সে এমন পজিশনে আছে তাকে কেউ কৃষ্ণ ভক্তি থেকে টলাতে পারবে না। এরকম হতে পারে যে সে হয়তো তোমাকে বুঝাতে পারলো না, কোন একজন এথিস্ট তাকে চ্যালেঞ্জ করেছে যে এই তুমি কি কৃষ্ণ ভক্তি করছো ইত্যাদি ইত্যাদি, সে হয়তো অতটা যুক্তি দিয়ে বুঝাতে পারলো না তাকে যে না আমি ঠিক করছি। কিন্তু সে মনে মনে ভাববে তুমি যতই বলো তোমাকে আমি হয়তো বুঝাতে পারছি না, কিন্তু কৃষ্ণ ভক্তির আগে অন্য কিছু নাই, কৃষ্ণ ভক্তি হচ্ছে বেস্ট। তো মধ্যম অধিকারীর যে শ্রদ্ধা সেটা কখনোই টলে না। মধ্যম অধিকারীর শ্রদ্ধা হচ্ছে অটল, কিন্তু তার নলেজ সাফিসিয়েন্ট নাও হতে পারে সামনের জনকে কনভিন্স করার জন্য। উত্তম অধিকারী বৈষ্ণব মানে হচ্ছে তার শ্রদ্ধা তো অটল বটেই, সামনের জন আসলে তাকে কনভিন্স করে দেওয়ারও ক্ষমতা আছে, তার প্রতিটি কোয়েশ্চেনের অ্যান্সার রয়েছে শাস্ত্রের দিক থেকে, এবং এমনি লজিকের দিক থেকেও সে সামনের জনকে বুঝিয়ে দিতে পারবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা হয়ে গেল যে সিমিলার ইন্টারেস্ট অ্যান্ড ডেডিকেশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। As we may have encountered, devotees can, in due course of time, change their priorities and even lose interest in Krishna consciousness. There is no guarantee. After all, Krishna gives us our minute independence to decide whether we want to submit to Him or to Maya. Every day anew, we have to decide who we want to serve, our senses or our Guru and Krishna. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কিছু আনফরচুনেট সিচুয়েশন হতে পারে। ফর এক্সাম্পল, আমি বিয়ে করার আগে হাজবেন্ড বা ওয়াইফ তাকে দেখে শুনেই বিয়ে করেছিলাম, এবং সেখানে আমাদের সিমিলার ইন্টারেস্ট ছিল, কিন্তু কালের প্রভাবে এটা ধীরে ধীরে কোনো একজন পার্টনার হয়তো কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরে যাচ্ছে। হতেই পারে, মায়া এত স্ট্রং যে ব্রহ্মা, ইন্দ্র, শিবা, তো বড় বড় পার্সোনালিটি, তাদেরও পতনের কাহিনী আমরা দেখেছি। তো কৃষ্ণ ভক্তিতে পতন হতেই পারে, মায়াই সুপার স্ট্রং। তো তখন একটা ডিসপ্যারিটি ক্রিয়েট হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে এরকম হতে পারে, হাজবেন্ড হয়তো জবে যাচ্ছে, কিন্তু জবের জায়গাতে হয়তো যখন বিয়ে হয়েছিল নতুন হাজবেন্ড জবে এসেছিল, এবারে ধীরে ধীরে জবে যেতে যেতে সেখানে মেটেরিয়ালিস্টিক অ্যাসোসিয়েশনে তার কৃষ্ণ ভক্তি প্রভাবিত হচ্ছে। তখন ওয়াইফের ক্ষেত্রে সেটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। ওয়াইফ বাড়িতে আছে, হয়তো কৃষ্ণ ভক্তি সুন্দর চলছে তার, আর হাজবেন্ড ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে, দেন দেয়ার মে বি আ প্রবলেম। সেরকম ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে, কোনো যদি এরকম অ্যাসোসিয়েশন তার জীবনে চলে আসে, কোনো হয়তো দেখা গেল কোনো মেটেরিয়ালিস্টিক হয়তো করছে, তো এরকম ভাবে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। তো সেই জন্য সেটার কারণ কি, কৃষ্ণ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা কৃষ্ণকে সেবা করতে চাই না মায়াকে সেবা করতে চাই। এবং প্রতিদিন আমাদেরকে সকালে উঠে সেই ডিসিশনটা নিতে হয় যে আজকে আমি কাকে সেবা করতে চাই। প্রত্যেক দিন আমার কাছে চয়েস আছে পতন হয়ে যাবার। আমি যদি আজকে বলি আজকে আমি আর জব করবো না, আজকে আজকে জব করবো না আমি, কে কি করবে আমাকে করে নিক, হয়ে গেল পতন সঙ্গে সঙ্গে। তো পতিত হয়ে যাওয়াটা খুব ইজি, প্রত্যেক দিন আমাদের কাছে সুযোগ রয়েছে। হম। কেউ হয়তো ভাবতে পারে যে কত সময় চলে যাচ্ছে, মেটেরিয়ালিস্টিক ব্যক্তিরা কত ভালো, কত সময় ওদের জীবনে, আমি সময়ই পাই না কোনো কিছুর জন্য। এই জব করো, এই প্রভুপাদের বই পড়ো, এই সাধনা গোলস কমপ্লিট হচ্ছে না, আইসে আমি মেটেরিয়ালিস্টিক হয়ে যাবো। হতে পারে। তো প্রত্যেক দিন উই হ্যাভ টু চুজ যে আমি কাকে সেবা করতে চাই, কৃষ্ণকে না মায়াকে, রাইট? ইন দিস ওয়ে এন্টারিং ম্যারেজ অলওয়েজ ব্রিংস অ্যালং আ সার্টেন রিস্ক। তো বলছে বিয়ে করলে একটা রিস্ক তো থাকবেই, কারণ ভবিষ্যতে কি হতে পারে সেটা তুমি গ্যারান্টি দিতে পারো না, যতই তুমি দেখে শুনে বিয়ে করো, তোমার যদি কর্ম খারাপ হয় তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যাবেই, যে আমি দেখে শুনে বিয়ে করেছিলাম, খুব ভালো ভক্ত ছিল, পরে সে কিরকম হয়ে গেল। ঠিক আছে? তো সেটাও হতে পারে, সেজন্য একটা রিস্ক তো থেকে যায়। উই ক্যানট ফোরসি ইন হুইচ ডাইরেকশন আওয়ার স্পাউস অর
উই আওয়ার সেলফ মে ডেভেলপ। হতে পারে বিয়ের আগে আমি ভালো ছিলাম, বিয়ের পর আমি খারাপ হয়ে গেলাম, স্পাউস ঠিক আছে, সেরকম হতে পারে। তো এখন কি যে হবে সেটা বলা যাবে না, তো সেটা আমাদেরকে সহ্য করতে হবে। আমি খারাপ হয়ে গেলে আমার পার্টনারকে সহ্য করতে হবে আমাকে, আর আমার পার্টনার খারাপ হয়ে গেলে আমাকে সহ্য করতে হবে। এবার সেটা যদি একটা লিমিটের বাইরে বেরিয়ে যায়, তখন চিন্তা ভাবনা করতে হবে সিনিয়র ডিভোটির সাথে ডিসকাস করে। যদিও ডিভোর্সটা কখনোই এনকারেজ করা হয় না বেদিক কালচারে, দেখা গেল যে কোনো ওয়াইফের হাজবেন্ড হয়তো এমন পর্যায়ে চলে গেছে নন ডিভোটি, যে প্রতিদিন সে মদ খেয়ে বাড়িতে ফিরছে। আগে 16 মালার ভক্ত ছিল সে, হতেই পারে, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, মারধর করছে, বা সে বাড়িতে মানে মাছ মাংস ইত্যাদি শুরু করেছে, মানে ইনটলারেবল হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকের টলারেন্স লিমিটটা আলাদা আলাদা। সেটা যদি আমার টলারেন্স লিমিটের থেকে বেরিয়ে যাচ্ছে, দুর্বিষহ হয়ে যায়, তখন উই হ্যাভ টু ডিসকাস উইথ সিনিয়র ডিভোটিস যে আমি তো এই মানুষটাকে বিয়ে করিনি, আমি যাকে বিয়ে করেছিলাম সে তো কোথায় চলে গেছে, তো কি করা যেতে পারে। তখন দেয়ার ক্যান বি, হতে পারে যে সেপারেশনটাই সেখানে বেটার সলিউশন। সেটা বিভিন্ন ডিভোটির সাথে ডিসকাস করে উই হ্যাভ টু টেক ডিসিশন। তো যাই হোক, আগের থেকে আমাদের কিছু বলা যাবে না। One of the can fall down, there is always a risk. Hmm. Without strong faith in Krishna, that he is ultimately in control and arranges whatever we need for our purification, it is indeed difficult to enter marriage with a firm commitment. তো কেউ যদি এরকম চিন্তা করে যে ও বাবা, আমি তো আজকে এরকম দেখে বিয়ে করছি, পরে যদি তার পতন হয়ে যায় তখন কি হবে? তো সেইটা ভেবে কেউ যদি বলে যে না, তাহলে গৃহস্থাশ্রমে প্রবেশ না করাই ভালো, তাহলে তো মানে যদি আমরা এরকম বিচার করি যে ভবিষ্যতে যদি এটা হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তো এটা হতে পারে যে আমার বাড়ির ছাদটা যদি ভেঙে আমার মাথার উপর পড়ে যায়, আমি তো মরে যেতে পারি। তাহলে কি হতে পারে? তাহলে আজ থেকে আমি বাইরে থাকবো, বাইরে আছি আমি, একটা লাইটনিং এসে আমাকে তো শেষ করে দিতে পারে, বজ্র বিদ্যুৎ মাথায় পড়ে যেতে পারে, তাহলে কি হবে? তাহলে কি হবে? এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে কোনো গ্যারান্টি পাওয়া যাবে না। এটা একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমার সাথে হয়েছিল। আমি এরকম খুঁজছিলাম কৃষ্ণ ভক্তিতে আসার আগে, যে আমাকে একটা গ্যারেন্টি দাও যে আমি বেঁচে থাকবো নেক্সট 20 বছর, তারপরে আমি যা করার করব, ভালো পড়াশোনা ইত্যাদি, বহু প্ল্যান, আমি এই করব এই করব, ওই সায়েন্টিস্ট হবো ইত্যাদি। এত প্ল্যান করে কি লাভ? হঠাৎ একদিন মনে হলো যে মানুষের জীবনে তো কোনো গ্যারেন্টি নাই, যে কোনো সময় সে মারা যেতে পারে। হ্যাঁ, আমি যে কালকে বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি নেই, তো আমিও গ্যারেন্টি খুঁজছিলাম। তো মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে মাতাজি পয়েন্টটা বলছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মেটেরিয়াল ওয়ার্ল্ডে যখন খুশি যা খুশি হতে পারে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, যা খুশি হতে পারে। সেই জন্য এই জগতের কোনো কিছুর উপর অ্যাটাচড থাকা উচিত নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টিচিং। আমি যদি এই জগতের কোনো বস্তু বা ব্যক্তির প্রতি অ্যাটাচড হয়ে যাই ভুল করে, আমি হয়তো জানিও না আমি অ্যাটাচড হয়ে গেছি, দেন দের ইজ এ প্রবলেম। দেখবে দুম করে হঠাৎ সেই বস্তুটা মিসিং হয়ে গেল, বা সেই ব্যক্তিটা মিসিং হয়ে গেল, বাস। তো সেজন্য টাইম টু টাইম আমাদেরকে একটু টাইম নিয়ে বসা উচিত, দাঁড়াও দাঁড়াও, কোনো কিছুর প্রতি আমি অ্যাটাচ নই তো। আগে মনে নিজে এটাকে বলে ইন্ট্রোস্পেকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সামটাইমস। গাধার মতো আমি ভক্তি করে গেলাম হবে না, শুধু মাঝে মাঝে ইন্ট্রোস্পেকশনের দরকার আছে। যে ও এটা এক জায়গায় বসে আমি ভগবানের সামনে বসে এরকম মেডিটেট করতে পারি মাঝে মধ্যে। হুম। যে এই জগতে আমার সব থেকে প্রিয় বস্তু কি, কোন বস্তুটা না হলে আমার সত্যি খুব খারাপ লাগবে। এরপরে ভাবো সেই বস্তুটা যখন তখন ভ্যানিশ হয়ে যেতে পারে, সেই বস্তুটা মেটেরিয়াল না স্পিরিচুয়াল। আমার যদি ফার্স্ট উত্তর আছে কৃষ্ণ, দেন ইট ইজ পারফেক্ট, কৃষ্ণকে কেউ সরিয়ে নিতে পারবে না তোমার থেকে। কিন্তু তোমার মনে যদি অন্য কিছু আসে, হুম, যদি কোনো ব্যক্তির কথা মাথায় আসে, সেটা হতে পারে যে আমি যার সাথে রিলেশনশিপ আছি সেরকম, হুম, বা আমার হাজব্যান্ড, পেরেন্টস, কোনো ব্যক্তির কথা মাথায় আসতে পারে, দেন দের ইজ আ প্রবলেম। কারণ সেই ব্যক্তি কিন্তু যে কোনো দিন নাও থাকতে পারে, হঠাৎ করে সে চলে গেল, এরকম হতে পারে।
তো তারপরে জিজ্ঞেস করতে আমি কি সেটার জন্য রেডি, আর নাকি সেটাতে আমার কষ্ট হবে? যদি আমার কষ্ট হচ্ছে তার মানেটা কি? ওই ব্যক্তিটিকে কৃষ্ণ আমার জীবনে দিয়েছিল, ওই ব্যক্তিটি কৃষ্ণর, কিন্তু আমার নয়। প্রত্যেকেই কৃষ্ণের সন্তান। সে যখন চাইবে ওই ব্যক্তিটিকে আমার জীবন থেকে সরিয়ে নিতে পারে, আমার কিছু বলার নেই। আমি যদি কাউকে আমার একটা পেন বা কোনো ডিভাইস, আমার ল্যাপটপ বা মোবাইল কিছু একটা রাখতে দিই, এমন কিছুদিন রাখো, আমি বাইরে যাচ্ছি, তোমার কাছে রেখে গেলাম, বা আমার একটা কিছু অলংকার, গোল্ড চেন বাগেরা কিছু একটা রেখে দিয়ে গেলাম যে তোমার কাছে রাখো, সেফটির জন্য রাখতে দিলাম, আমি আবার যখন ফিরে আসবো নিয়ে নেবো। তো আমি তো সেটার প্রতি অ্যাটাচড হয়ে যেতে পারি না, যে বা বেশ সুন্দর জিনিসটি আমাকে দিয়েছে, হুম, এরপর ও আর চাইলে আমি আর ফেরত দেবো না। সেটা তো ঠিক নয়। আমার ডিটেলস থাকা উচিত যে ওর জিনিস আমার, এটা আমার নয়। যেদিন চাইবে আমি এ না নিয়ে নাও, তোমার জিনিস তুমি নিয়ে নাও, ভালোই হয়েছে। তো সেটা আমি করতে পারছি কিনা? তো এই জড়জগতে ব্যক্তি কেন্দ্রিক অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে, কোনো ব্যক্তিকে আমরা এতটা অ্যাটাচড হয়ে গেলাম তার প্রতি যে আমরা ভুলেই গেলাম যে সে কিন্তু কৃষ্ণে এসে আমার নয়। কৃষ্ণ আমাকে রাখতে দিয়েছে কয়েকদিন, যেদিন খুশি নিয়ে নিতে পারে। সেইটা আমাদেরকে মেক শিওর করতে হবে। বা কোনো বস্তুর প্রতি, এই জগতে হতে পারে যে কোনো একটা খাবার আমার খুব ভালো লাগে, আমি সেই খাবারটা ছাড়া থাকতে পারি না। ইট মে অলওয়েজ হ্যাপেন যে কালকে তুমি ফাইন্ড আউট করবে তোমার কিছু একটা রোগ হলো শরীরে, ডাক্তার বললো আগে ওইটা একদমই চলবে না, বাস আমি মরজ হয়ে যাব। এটা খাবারের দিক থেকে হতে পারে, যে কোনো অন্য বস্তুর প্রতি অ্যাটাচড হতে পারে আমি। ঠিক আছে, বিভিন্ন জগতের বস্তু রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম আসক্তি রয়েছে এই জগতে। তো যাই হোক, বক্তব্য হচ্ছে এটাই, জগতের কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আমরা যেন অ্যাটাচ না হয়ে যাই, তার জন্য ইট রিকোয়ার্স ইন্ট্রোস্পেকশন, এবং কৃষ্ণের প্রতি ফেথ থাকা উচিত, এবং শুধুমাত্র কৃষ্ণের প্রতি আমাদের অ্যাটাচড হওয়া উচিত। তাহলে আমরা সেফ। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের প্রতি একটা ফেথ থাকতে হবে, যে যদি কালকে আমার পার্টনারের ফল ডাউন হয়ে যায়, তখন আমি সেটাকে কিভাবে নেব? তখন আমাকে প্রথমেই বুঝতে হবে যে ও ফল ডাউন হয়ে গেছে, ঠিক আছে চলো কালকে ডিভোর্স। এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা এরকম নয়। ডিভোর্স ইজ দ্য লাস্ট অপশন। যদি আমার পার্টনারের ফল ডাউন হয়ে যায়, আমাকে প্রথমে বুঝতে হবে এই পিউরিফিকেশনটা আমার ছিল। কৃষ্ণ চাই যে আমি এই পিউরিফিকেশনটা থ্রু দিয়ে যাই। আমি অত ভালো সোল নই যে আমাকে সুন্দর একজন পিওর ডিভোটির সাথে সংসার করতে দেবে। বিয়ের সময় হয়তো আমার পার্টনার দেখেছিলাম খুব ভালো, কিন্তু পরে তার অধঃপতন হয়েছে। তো আমাকে বুঝতে হবে এটা আমার পিউরিফিকেশন, আমাকে এইভাবেই ভক্তি করে যেতে হবে। সে হয়তো ভক্তিতে আমার অনেক প্রবলেম করছে, তার মধ্যেই স্ট্রাগল করে ভক্তি করতে হবে। তার মধ্যেই আমাকে ভাবতে হবে যে কিভাবে আমি ম্যানেজ করে চলতে পারি এর সাথে। এ তো প্রায় অভক্তের দিকে এগোচ্ছে, কিভাবে তাকে বাঁচাতে পারি, তার জন্য প্রে করা ভগবানের কাছে, পিওর ডিভোটিদের কাছে প্রে করা। হুম। তো এই সমস্ত জিনিসগুলো আমাকে করতে হবে। যখনই কোনো ডিফিকাল্টি আমাদের জীবনে আসবে, বুঝতে হবে যে কৃষ্ণ পারফেক্টলি ডিজাইন করেছে এই ডিফিকাল্টিটা আমার জীবনে আসার জন্য, যাতে আমি গ্রো করতে পারি। কেউ যদি মনে করে যে না, এই ডিফিকাল্টিটা এসছে আমার জীবনে, কৃষ্ণ প্লিজ এটাকে সরিয়ে দাও, আমি নিতে পারছি না এতটা, এটা কৃষ্ণকে বলে কোনো লাভ নেই। কৃষ্ণ তোমাকে ওইটা দিয়েছে ইচ্ছা করে, কারণ ওইটি দরকার তোমার। দেখো, ভগবানের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পিওর ডিভোটি বানানো। পিওর ডিভোটি মানে সব সিচুয়েশনেই সে শান্ত, সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। দুঃখেশু অনুদ্বিগ্ন মানা, সুখেশু বিগত স্পৃহা, বিতরাগ ভয়া ক্রোধ স্থিতা ধীরে মনির উচ্চতে। তো যখনই কোনো একটা সিচুয়েশন আমি পাচ্ছি আমার জীবনে, যেটা আমার মনে হচ্ছে না না এটা তো আমি কিছুতেই করতে পারবো না, যে কোনো কন্ডিশন, সেটা হতে পারে আমার কর্মক্ষেত্রে প্রবলেম, যে আমার জব লাইফ, আমার বস খুব বাজে পেয়েছি, আমাকে এত খাটাচ্ছে, এত প্রবলেম করছে, এবং আমি জবটা ছেড়ে অন্য কোথাও যেতেও পারছি না। তার মানে কর্মক্ষেত্রে আমার পিউরিফিকেশন হচ্ছে। ফ্যামিলিতে আমার পিউরিফিকেশন হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনার, সে হয়তো অনেক প্রবলেম ক্রিয়েট করছে। হ্যাঁ, বাবা মার দিক দিয়ে প্রবলেম আসতে পারে, বিভিন্ন দিক দিয়ে মানুষের প্রবলেম হতে পারে। তো কখনোই ভগবানকে এটা বলা উচিত নয় যে ভগবান তুমি আমার এই সিচুয়েশনটাকে ঠিক করে দাও। সবসময় বলা উচিত যে এই সিচুয়েশনটা কিভাবে ওভারকাম করবো ভগবান, তার জন্য আমাকে শক্তি দাও। তুমি নিশ্চয়ই আমাকে ভেবেচিন্তে এই সিচুয়েশনটা দিয়েছো। কোনো কিছু তোমার সুপারভিশন ছাড়া আমার জীবনে আসতে পারে না, বিশেষত আমি যখন তোমার দেখানো পথে চলছি। অভক্তদের জন্য ল অফ কর্মা
তাদের জীবনকে মেনটেন করতে পারে, কিন্তু ভক্ত মানে অ্যাটলিস্ট আমি যদি একমালাও জব করছি, কৃষ্ণ কিন্তু আমাদের উপর চোখ রাখছে, আমার জীবনে যা কিছু আসছে দুঃখ কষ্ট কৃষ্ণের সুপারভিশনই আসছে। তো সুতরাং কৃষ্ণই আমাকে দিয়েছে ওটা, এবং ওটার থেকে আমি পালাতে পারবো না। কৃষ্ণ জানে যে এ একটা লেভেল পর্যন্ত এসেছে, ওকে এই লেভেল থেকে যদি একটু তুলতে হয় তাকে, তাহলে ওকে শেখাতে হবে এই সিচুয়েশনটা কি করে হ্যান্ডেল করতে হয়। কেউ হয়তো বলতে পারে যে প্রভু, আমি তো ভক্তি করছি কিন্তু লোকজন এমন এমন কথা বলছেন, সেটাতে আমি খুব বিচলিত হয়ে যাচ্ছি, কি করা যায়? তার মানে কি, কৃষ্ণ তোমাকে শেখাতে চাইছে যে এত নিন্দার মধ্যেও তুমি কিভাবে ভক্তি করতে পারো। একজন পিওর ডিভোটির এই সমস্ত গুণাবলীগুলো আছে। নিন্দাতে তার প্রবলেম নেই, পার্টনার যদি সমস্যা করে প্রবলেম নেই, কর্মক্ষেত্রে বস যদি প্রবলেম করে সমস্যা নেই। ফর এক্সাম্পল, যারা বলে যে কর্মক্ষেত্রে আমার বস প্রবলেম করে অনেক, হ্যাঁ, আমাকে অনেক খাটাচ্ছে, তাদের এক্সাম্পল হচ্ছে আক্রুরা, কংসের আন্ডারে কাজ করেছে, পিওর ডিভোটি, কোনো প্রবলেম নাই তার। ঠিক আছে, বাবা মা থ্রু দিয়ে প্রবলেম আছে। প্রহ্লাদ মহারাজ ওই রকম হিরণ্যকশিপুর সাথে সে ডিল করেছে। তো বিভিন্ন ধরনের এক্সাম্পল রয়েছে শাস্ত্রে যে নন ডিভোটিদের সাথেও কোঅপারেট করে কিভাবে থাকতে পারে। বৃন্দাবনেও অনেক নন ডিভোটি ছিল, অনেক মায়াবাদী ছিল, কিন্তু ষড় গোস্বামীরা কিরকম ছিলেন, ধীর অধীর জনপ্রিয় প্রিয় করো, তারা অভক্তদেরও ফেভারিট ছিল। তো সেই জন্য পিওর ডিভোটি এই সমস্ত আর্ট গুলো জানে, কলা, কিভাবে এই জগতে বাস করতে হয়, সেই কৌশল খুব ভালো করে জানে একজন পিওর ডিভোটি। সেই জন্য ভগবান গীতাই বলছেন যোগা কর্মসু কৌশলম, যোগ হচ্ছে কর্ম করার কৌশল, এই জগতে থেকে আমি কিভাবে আমার কাজটা হাসিল করব, সেটাই হচ্ছে যোগ। আর সেই যোগটাতে পিওর ডিভোটি খুব এক্সপার্ট, যোগা কর্মসু কৌশলম। তো সেই কৌশলগুলো কৃষ্ণ আমাকে শেখাতে চায়, সেই জন্য লাইফে এই ধরনের বিভিন্ন প্রবলেম দিচ্ছে। তো লাইফে প্রবলেম দেওয়া মানে আমাদের ওরে বাবা রে কৃষ্ণ প্লিজ সরিয়ে নাও এরকম করা উচিত না। আমাদের ভাবা উচিত যে কৃষ্ণ দিয়েছে মানে কৃষ্ণ নিশ্চয়ই আমাকে কিছু শেখাতে চাইছে। তো কিভাবে শিখবো, সেই সিচুয়েশনের আন্ডারে কারা কারা গেছিল আমার চারপাশে পিওর ডিভোটি, সেটা দেখা উচিত। শাস্ত্রে কি এরকম এক্সাম্পল আছে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিল, তখন সে কি করেছিল সেটা দেখা উচিত। এবং ডিভোটিদের সাথে আমি ডিসকাস করতে পারি এবং কৃষ্ণের কাছ থেকে প্রে করতে পারি যে কৃষ্ণ আমাকে সাহায্য করে কিভাবে এই সিচুয়েশন পার করবো। তো সবসময় কৃষ্ণ আমাদেরকে শেখানোর জন্য করছেন যে কোনো সিচুয়েশনে। তো আমাদেরকে সেটার সাথে আহ সহায়তা করা উচিত, কৃষ্ণের সাথে কোঅপারেট করা উচিত, কখনো সেটার থেকে দূরে পালিয়ে যাওয়া উচিত না। কৃষ্ণ শেখাতে চাইছে, আমি শিখবো, ঠিক, এরকম একটা অ্যাটিটিউড রাখা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে আমি যদি পালিয়ে যাই, কেউ যদি মনে করেন হ্যাঁ না, লাইফ ইজ ইনটলারেবল ফর মি, লেট মি কমিট সুইসাইড। প্রথম কথা, সে সুইসাইড হয়তো, তার যদি 70 বছর আয়ু ছিল, 40 বছরে সুইসাইড করছে, 30 বছর তো ভূত হয়ে ঘুরবে। প্রথম কথা, সেটা তো বিরাট কষ্ট। তারপরে সে যে জন্মগ্রহণ করবে সমস্ত পানিশমেন্টের পরে, আবার সেই একই সিচুয়েশনে সে পড়বে। কেউ হয়তো দেখা গেল বললো, আমরা এখন গৃহস্থ আশ্রম আলোচনা করছি, সাপোজ যে পার্টনার আমাকে খুব জ্বালাচ্ছে, সেই জন্য আমি সুইসাইড করে নিলাম। ভূত হয়ে ঘুরার পর পরের জন্মে যখন সে বিয়ে করবে আবার একই ধরনের পার্টনার পাবে সে, কি কি আর কি লাভটা হলো তার? তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে লেভেলে আছি আমার ইমিডিয়েট নেক্সট স্টেপ এটা, যে কৃষ্ণ আমাকে শেখাতে চাইছে যে ব্যাড পার্টনারের সাথে থেকেও তুমি কিভাবে ভক্তি করতে পারবে, এটার থেকে নিস্তার নাই আমার। আমি যদি এ লাইফে যা হোক করে এসকেপ করে যাই, পরের লাইফে আবার সেই সিচুয়েশনেই পড়বো। আমি যদি ফর এক্সাম্পল ক্লাস 3-তে বলি যে 3 এর পড়াশোনা আমার খুব কঠিন লাগছে, আমি পড়াশোনা করবো না, তো 3-তে আমি ফেল করলাম, আমি 3-তেই রয়ে গেলাম, আর আমার বাকি বন্ধুরা ক্লাস 4-এ উঠে গেল। তো এরপরে কিছুদিন পড়াশোনা করার পর আমি যে কোয়েশ্চেন পেপারটা পাবো, সেই কোয়েশ্চেন পেপারটা কি আমি ক্লাস 1-এর পাবো? না, আবার সেই 3-এরই কোয়েশ্চেন পেপার পাবো। 3 থেকে 4-এ উঠার কোয়েশ্চেন পেপারই আমি পাবো। আমি যতদিন চাইবো ফেল করে ওই ক্লাসে থাকতে পারি, কিন্তু কোয়েশ্চেন পেপার আমি সেমই পাবো। বোঝা যাচ্ছে জিনিসটা? তো এটা থেকে নিস্তার নাই, নিস্তার একটাই, ইউ হ্যাভ টু বি পিওর ডিভোটি। আমি এই পয়েন্টটা বহুবার বলেছি, কৃষ্ণা উইল ফোর্স ইউ টু বিকাম পিওর ডিভোটি। তুমি দেখবে আর কোনো সলিউশন নাই, তোমার জীবনে অনেক সমস্যা আসবে এবং তুমি দেখবে কোনো সলিউশন নাই, একটি সলিউশন যে আই হ্যাভ টু বিকাম পিওর ডিভোটি। এটা হচ্ছে কৃষ্ণার ট্রিক। এটা যখন আমরা রিয়েলাইজ করব, মানে তখন বুঝতে পারবো যে কৃষ্ণ তুমি কিছুতেই ছাড়বে না বলো আমাকে, যতক্ষণ না পিওর ডিভোটি হচ্ছে। হ্যাঁ, তো এটাতে
একটা ভালোবাসাও আছে যে কৃষ্ণ কত মার্সিফুল, যে আমি হতে চাইবো না আর কৃষ্ণ আমাকে ঠিক হওয়াবে। তো উই ক্যান অ্যাপ্রিসিয়েট কৃষ্ণ ইন দিস ওয়ে। সো দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল। তো যাই হোক, ইনিশিয়ালি when considering a candidate for marriage, we try to assess their commitment to devotional life in general terms. And once we enter the phase of association, it is recommended to discuss various aspects of practical life in order to learn, in order to discern in more detail whether the two devotees are on same wavelength in their outlook and expectations of life. In this regard, we will give a detailed list of questions in the appendix. Okay, তো সবসময় একটা রিস্ক থেকে যায়, রিস্ক থাকলে আমাদের কি করা উচিত? প্রথমে আমাদেরকে সেটাকে নিতে হবে পিউরিফিকেশন অ্যারেঞ্জড বাই কৃষ্ণা। তো এই বইয়ের লাস্টে অ্যাপেন্ডিক্সে কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যেটা জিজ্ঞেস করা উচিত যখন ডিভোটিরা ম্যারেজের আগে তারা ডিসকাস করবে একে অপরের সাথে। তো সেটা একটা লং লিস্ট। ম্যারেজ এক্সপেকটেশনস। হুম। এটা আমি আলোচনা করবো, এটা অনেক বড়। পার্সোনালিটি প্রেফারেন্স একটা প্রচুর বড় লিস্ট আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর গেটিং টু নো ইচ আদার, তো এটা লাস্টে আলোচনা করা হবে, এটা একটা চ্যাপ্টার। সেখানে একদম কম্প্রিহেন্সিভ কি কোয়েশ্চেন করা উচিত যখন বিবাহের আগে কথা বলে না, ছেলে আর মেয়ে তারা কথা বলে, তো তারা অনেক সময় ফালতু কথা বলতে থাকে, কিন্তু কি কথা বলা উচিত অ্যাকচুয়ালি সেটা আলোচনা করা হবে লাস্ট। ঠিক আছে, সেটা আমরা তখনই দেখবো। নেক্সট হচ্ছে লেভেল অফ রিনাউন্সিয়েশন, যে কি লেভেলে রিনাউন্সিয়েশন বা জড় জগতের প্রতি কতটা বিরক্তি থাকা উচিত, সেইটাও দুজনের কম্পারেবল হলে ভালো হয়। একজন খুবই বিরক্ত, মানে এই দুটো একই মুদ্রার এপিট আর ওপিট। কেউ যদি কৃষ্ণ ভক্তির প্রতি আকর্ষিত বেশি হয় তার মানে জড়জগতের প্রতি বেশি বিরক্ত, অ্যান্ড ভাইস ভার্সা। তো সেজন্য সেটাও কি ক্রাইটেরিয়া, লেভেল অফ রিনাউন্সিয়েশন। Another important consideration is the level of renunciation. How much comfort, luxury, opulence we expect and desire in our life to feel content and satisfied. কেউ হয়তো বলছে যে আমি মাটিতে মাদুর পেতে শুয়ে যাব, কোনো অসুবিধা নেই। কেউ বলছে না আমার ভালো চাই, ভালো তোষক পালঙ্ক চাই, নাহলে আমি শুতে পারি না। সেরকম হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ হয়তো সিম্পল ডাল ভাত কিছু একটা সেদ্ধ আমি খেয়ে নিতে পারি, কেউ হয়তো পারে না ওরকম। হুম। তো এগুলোতেও আমাদের দেখতে হবে যে ঠিকঠাক লেভেলে আছে কিনা। If there are big differences between husband and wife in this regard, there will be strain, quarrel, and even resentment. If one person wants to keep life very simple and has a strong tendency for renunciation, being satisfied with the bare necessities of life, but the partner desires a comfortable life and wants to surround him or herself with luxuries, wealth, and opulence, there will be conflict. তো কেউ যদি এরকম ভাবে যে লাইফে যতটা পারা যায় সিম্পল থাকা, সিম্পল থাকবো, বেশিরভাগ টাইমটা কৃষ্ণকে দেবো, হ্যাঁ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, শোয়া, এগুলোতে বেশি টাইম স্পেন্ড করবো না, বেয়ার মিনিমাম যতটুকু না দিলেই নয় সেটা। আর একজন যদি বলে যে না এগুলো তো তার একটু মোটামুটি ভালো তো হতেই হবে, না তো মুশকিল, হ্যাঁ, বা তার এক্সপেকটেশন যদি একটু একটু বেশি ভালো হতে হবে, সেরকম হয়, তখন কিন্তু প্রবলেম আসবে, কনফ্লিক্ট আসবে। ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে যে সিমিলার লেভেল অফ কমফোর্ট, লাক্সারি, opulences
Similar level of interest in comfort, luxury and opulences, সেটা দরকার, না হলে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কনফ্লিক্ট। In spiritual culture, providing for the family is understood to be husband's duty. He is meant to earn an income for their livelihood. We discuss this topic in more details in Spiritual Culture, Krishna's Divine System. মানে এটা মাতাজি প্রথম বই, স্পিরিচুয়াল কালচার, এন্টারিং গৃহস্থাশ্রম, যেটা আমরা পড়ছি সেটা সেকেন্ড বুক। A wife may also contribute by having some part-time work, but as long as the children are small, her main and foremost responsibility is to serve as a dedicated mother and homemaker by giving her children a secure and loving environment in which to develop Krishna consciousness, an exceedingly important role. তো এখানে স্পিরিচুয়াল কালচারেরও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট মাতাজি বলছেন, যে আহ, বাড়ির মেন যে চালানো, মানে লাইভলিহুড, জীবিকা নির্বাহ করার জন্য যে উপার্জন করা দরকার, সেটার মেন দায়িত্ব হচ্ছে হাজব্যান্ডের। ওয়াইফ চাইলে হাজব্যান্ডকে কিছু পার্ট টাইম কাজ করে হেল্প করতে পারে, ওয়াইফের ফুল টাইম কাজ না করাই ভালো। এবং বিশেষত যখন চিলড্রেন আর স্মল, যদি বাচ্চা ছোট থাকে, সেই সময় মায়ের সব থেকে ইম্পর্টেন্ট দায়িত্ব হচ্ছে যে তাকে যেন ডেডিকেটেড মাদার এবং হোম মেকারের মতো তার বাচ্চাকে টাইম দেওয়া, এবং তাকে একটা সুন্দর লাভিং এনভায়রনমেন্ট দেওয়া, সব সময় যেন সে তার মাকে পায়, এরকম একটা বিষয়, ইমোশনাল সাপোর্ট, যাতে বাচ্চার কৃষ্ণ কনসিয়াসনেস ভালো করে ডেভেলপ হয় ছোট থেকে। মানে বাচ্চাকে সামলানো একটা ফুল টাইম ডিউটি, সেটাতে যেন প্রবলেম না আসে, সেটা মেইন ডিউটি মায়ের জন্য। ওকে, তো হাজবেন্ডকে চাইলে সে পার্ট টাইম কাজ করে সাহায্য করতে পারে, কিন্তু তার মেইন ডিউটি হচ্ছে এটা, যদি কোনো অব্লিগেশন না থাকে। কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে না, হাজবেন্ডকে অনেকটাই সাহায্য করতে হচ্ছে, না হলে তাদের সংসার চালানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু যদি এরকম হয় যে হাজবেন্ডের যে উপার্জন করছে ইনকাম, সেটাতে সংসার সুন্দর চলে যাচ্ছে, তাহলে ওয়াইফের ফুল টাইম বাড়িতে মনোনিবেশ করাটাই বেটার। এবং মেনলি রেজিং চিলড্রেন ইন কৃষ্ণা কনসিয়াসনেস, দ্যাট ইজ দি মেইন জব অফ মাদার। তো মাতাজির একটা বই আসতে চলেছে, যখন লাস্ট টাইম দেখা হয়েছিল মাতাজি বলছিলেন এটার উপর বই লিখছেন, রেজিং চিলড্রেন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। তো সেটা সেখানে ডিটেল মাতাজি বলবেন। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, আর্নিং লাইভলিহুড। মেইনলি হাজব্যান্ড সেটা করবে। ওয়াইফ মে হেল্প উইথ পার্ট টাইম জব যদি খুব দরকার থাকে। ওয়াইফস মেইন ডিউটি ইজ রেজিং চিলড্রেন ইন কৃষ্ণা কনসিয়াসনেস। মাকে বলা হয় তার সন্তানের প্রথম গুরু। তো এই গুরু দায়িত্বটা পালন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এটা তো অবশ্যই যারা জড়জাগতিক ব্যক্তি তাদের বোঝানো যাবে না, তারা অনেক কিছু ফ্যাক্টর নিয়ে চলে আসবে এখানে। তো কিছু জিনিস কিছু ব্যক্তিকে বোঝানো সম্ভব নয়, কারণ তার আগে অনেক প্রি রিকুইজিট তাকে জানতে হবে। তাকে এসএসআর সেমিনার করতে হবে, তাকে ভক্তি যোগা সেমিনার করতে হবে, তাকে বুঝতে হবে ভগবদ গীতার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাকে থাকতে হবে, শ্রীমদ্ ভাগবতমের কিছুটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ধীরে ধীরে ভক্তদেরকে দেখতে হবে, কিছু রিয়েলাইজেশন তাকে হতে হবে, কৃষ্ণ ভক্তি যে কালচারটা সেটাকে বুঝতে হবে। 2-3 বছর প্র্যাকটিস করার পর সে হয়তো এই ব্যাপারটাকে বুঝতে পারতে পারে যে আমি কি ভালো লাগে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। কৃষ্ণ আমার থেকে কি চায়, গুরু আমার থেকে কি চায়, সেটা আমার করা উচিত। এই জায়গাতে কেউ যদি আসে, সেটা অনেকটা লেভেল অফ সারেন্ডার লাগে। আমি আমার মন মর্জি মতো চলবো, এটা তো সবাই করছে জড়জাগতিক ব্যক্তিরা।
কিন্তু আমি আমার মন মর্জি মতো চলবো না। কৃষ্ণ আমার থেকে যে সেবা চায় সেটাই আমি করব, গুরু আমার থেকে যে সেবা চায় সেটাই আমি করব। এটার জন্য অনেকটা ডিফারেন্স লাগে। জড়জাগতিক ব্যক্তির সাথে এটা অনেক ডিফারেন্ট। তো তার জন্য অনেক সাধনা লাগে, অনেক স্বীকৃতি লাগে, তবে এই মেন্টালিটিটা ডেভেলপ হয়। এখন আমাদের বুঝতে হবে যে আমার থেকে কৃষ্ণ কি চায়। একবার কেউ যদি সেই সারেন্ডারটা ডেভেলপ করে, কৃষ্ণ ভক্তিতে প্রপারলি ঢুকে গেছে, তখন সে সবসময় চায় যে আমি সেটাই করব যেটা গুরু আর কৃষ্ণ চাই আমাকে করতে। নাও কৃষ্ণ আমার থেকে কি চায় আমি কিভাবে বুঝবো? আমি তো অত পিওর নই যে কৃষ্ণ সামনে এসে বলবে আমি তোমার থেকে এই চাই। তো সেটার জন্য শাস্ত্রে বর্ণনা করেছেন কৃষ্ণ। সেই জন্য শাস্ত্র পাঠ ইজ ইম্পর্টেন্ট টু নো কৃষ্ণ আমার থেকে কি চায়। কৃষ্ণ সেখানে বলে দিচ্ছেন তোমার নেচার যদি এই হয় আমি তোমার থেকে এই চাই, তুমি তুমি যদি এরকম হও তাহলে তোমার থেকে এই চাই। তো সেই জন্যে আমার নেচার অনুসারে আমার থেকে কৃষ্ণের এবং গুরুর একটা পার্টিকুলার এক্সপেকটেশন রয়েছে। তো সেখানে আমি যদি ফিমেল হয়ে জন্মগ্রহণ করি তাহলে আমার থেকে কৃষ্ণের কি এক্সপেকটেশন, আমি যদি মেল হয়ে জন্মগ্রহণ করি তাহলে আমার থেকে কৃষ্ণের কি এক্সপেকটেশন। তার একটা অ্যাসপেক্ট এখানে বর্ণনা করা হচ্ছে, আরো বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে যেটা হয়তো আমাদের গুরু যে আমাকে ক্লোজলি মনিটর করছে সে বুঝতে পারবে যে তোমার এই সার্ভিসটা করা ভালো কৃষ্ণের জন্য। তো যেখানে আমি ক্লিয়ার নই যে কৃষ্ণ আমার থেকে কি চাই, দেন গুরু অ্যাক্টস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ কৃষ্ণ। গুরুর মুখ দিয়ে কৃষ্ণ যেন তোমাকে বলবেন যে তোমার কি করা উচিত। কিন্তু একটা খুব গ্রস লেভেলে আমরা যেটা বুঝতে পারি, যেটা এখানে মাতাজি বলছেন, যে আমি যদি মেল বডিতে আসি তাহলে আমার থেকে এক্সপেকটেশন কি, যে আমি ভালো ভক্তি করব, আমি পুরো আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করে রাখবো, আমি উপার্জন করে তাদের মুখে অন্ন তুলে দেবো, অন্নদাতা, এবং আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস যেন হাই থাকে, আমি যেন আমার এক্সাম্পল দিয়ে পুরো ফ্যামিলিটাকে লিড করতে পারি। এগুলো হচ্ছে এক্সপেকটেশন ফর মেল। তো আমি যদি সেইভাবে আহ, জন্মগ্রহণ করেছি পুরুষের দেহে, তার মানে আমাকে এইভাবে বড় হতে হবে। যেমন রাধেশ্যাম প্রভু আমাদের শিখিয়েছেন ভক্তি এবং পড়াশোনা প্যারালালি চালাতে হবে, কারণ তোমাকে এই জগতের সাথে ফাইট করে একটা পজিশন অ্যাটেন্ড করতে হবে যেখানে তুমি ভালো উপার্জন করতে পারো, আর তার সাথে সাথে ভক্তিতেও তোমাকে স্ট্রং হতে হবে। কিন্তু আমি যদি মাতাজি হয় আমার থেকে এক্সপেকটেশন কি, যে আমি যেন বাড়ি, আমি একটা হাউসকে যেন হোমে পরিণত করতে পারি। একটা হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স আছে। হোম মানে হচ্ছে সেইখানটা মনে হবে যে সবকিছু প্রপারলি অর্গানাইজ আছে, একটা কমফোর্টিং জোন, মানে আমি বাইরে যাচ্ছি, সংঘর্ষ করে আসছি, বাড়িতে এসে যেন আমি একটা কমফোর্টেবল ফিল করি। তো সেটা হচ্ছে ওয়াইফের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি টু মেক হাউস হোম। নেক্সট রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমি আমার সন্তানকে যেন কৃষ্ণ ভাবনায় ভালো করে বড় করতে হবে। সো দিজ আর দ্য এক্সপেকটেশনস আমি যদি ফিমেল বডিতে থাকি। তো বডির নেচার অনুসারে আমাকে দেখতে হবে যে হোয়াট ইজ মাই সার্ভিস। সেই জন্য কৃষ্ণ যখন বলছেন ভগবদ গীতায় শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্ম সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, ভগবদ গীতা 3.35। সেখানে ভগবান বলছেন তোমার যে নেচার সেই নেচারে সেবা করা উচিত। অর্জুন যেমন ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের সেবা করতে চাইছিল, যে আমি পালিয়ে যাবো যুদ্ধ থেকে, হ্যাঁ, সেটা তো অর্জুনের ডিউটি নয়। অর্জুনের যুদ্ধ হচ্ছে ধর্ম সংস্থাপনার জন্য তুমি যুদ্ধ করবে, সেটাই অর্জুনের ডিউটি। তো সেটা করা উচিত তার। ঠিক সেরকম ভাবে পুরুষদের পুরুষের ডিউটি করা উচিত, মাতাজিদের মাতাজিদের ডিউটি করা উচিত। দুজনের আলাদা ডিউটি। নেচার সেইভাবে বডি বানিয়েছে, কৃষ্ণ সেইভাবে মানে এক্সপেক্ট করে আমাদের থেকে, যে তোমাকে আমি নারীর শরীর দিয়েছি মানে তোমার কাছ থেকে এই সার্ভিস চাইছি, তোমাকে পুরুষের শরীর দিয়েছি মানে তোমার কাছ থেকে এই সার্ভিস চাইছি। সেটা বুঝে আমাদেরকে এগোতে হবে। তো সেখানে এক্সেপশনও রয়েছে, কার কি মেইন ডিউটি সেটা বলে দেওয়া হলো। কিন্তু আপাতকালীন সিচুয়েশনে যে কেউ যে কারো ডিউটি করতে পারে। যদি দেখা যায় যে না আমার হাজব্যান্ড একদমই অনেক স্ট্রাগল করছে বা তাতেও সংসার চালানো যাচ্ছে না, তখন অবশ্যই ওয়াইফকে আর্নিং রোলও নেওয়া যেতে পারে। কিন্তু সেটা অনলি আপাতকালীন সিচুয়েশনে যদি দরকার হয়। দ্যাট ইজ স্পিরিচুয়াল কালচার। A man feels inspired to be the provider and have his wife and children depend on him. We will discuss this topic in more detail in the second volume of Grihastha Ashram. তো একজন পুরুষের মেন্টালিটি এটা আগে কিছুটা আলোচনা করেছেন, যে তার ওয়াইফ এবং চিলড্রেন, স্ত্রী এবং সন্তানেরা যদি তার উপর নির্ভরশীল হয় অন্নদাতা হিসাবে,
তাহলে সেইটা পুরুষের জন্য ভালো, সেটা তার ডেভেলপমেন্টেও সাহায্য করবে। হুম। সেখানে যদি এটা কম্পিটিটর হয়ে যায়, হ্যাঁ মানে যদি ওয়াইফও মোটামুটি সিমিলার স্যালারি আর্ন করছে, কোনো সময় আর্গুমেন্ট হলো, ওয়াইফও বলে দিল যে, বা যদি উল্টোটা হয়, ওয়াইফ যদি বেশি আর্ন করছে, কোনো সময় আর্গুমেন্টের সময় সে যদি বলে দেয় তুমি কি সংসারে কন্ট্রিবিউট করো, আমার জন্যই তো সংসার চলছে, দ্যাট ইজ ডিভাস্টেটিং স্টেটমেন্ট ফর আ পুরুষ। তার যে, তাকে যেভাবে গড়েছে প্রকৃতি, এই স্টেটমেন্ট হচ্ছে ডিভাস্টেটিং। সে আর মানে ওই সংসারটাকে নিজের সংসার মনে করতেই পারবে না। এবং মানে এই কথাটা যদি একবার গভীরে ঢুকে যায়, দেন ইউ আর ফিনিশড, ইউ হ্যাভ ফিনিশড ইউর গৃহস্থ আশ্রম প্র্যাকটিক্যালি। তো সেই জন্য কথাবার্তা খুব সংযত থাকতে হবে গৃহস্থ আশ্রমের, এটা হচ্ছে আনাদার সিক্রেট। কিছু কিছু কথা এমন আছে যেটা একটা কথা ক্যান ডিস্ট্রয়, এবং সেটা এমন ক্ষত সৃষ্টি করতে পারে যে সেটা মেটাতে বহু বছর লেগে যাবে, তারপরেও হয়তো নাও মিটতে পারে। তো সেই জন্য কথাবার্তা খুব ভেবেচিন্তে বলা উচিত। সেই জন্য প্রায় এই ট্রেনিং গুলো থাকলে কোন কথাগুলো একদমই বলা উচিত নয় সেটা জানা উচিত। ফর এক্সাম্পল, একজন বৈষ্ণবের সাথে কিভাবে আমি আচরণ করব কিভাবে করব না, সেটা আমাদের জানা উচিত। যেমন গুরুর সঙ্গে কোনোদিনই আমি তার কাঁধে হাত দিয়ে তুই এটা এরকম করিস না, এরকম ধরনের কিছু বলবো না। তো সেই রকমই আমাদের বুঝতে হবে গৃহস্থ আশ্রমে আমার কি করা উচিত কি করা উচিত না, কোন জিনিসগুলো একদমই করা চলবে না, কোনগুলো করা চললেও চলতে পারে, কোনগুলো ভালো, সেই নলেজটা আমাদের থাকা উচিত ফর এভরিথিং। If a wife desires more opulence and luxury than a husband is willing to able to arrange, she may complain and pressure him for more money. Seeing himself incapable of being her hero, he may feel discouraged, annoying, and angry with his wife for disempowering him. তো এরকম হতে পারে অনেক সময় যে হাজব্যান্ড হয়তো একটা লেভেলে উপার্জন করছে, তার স্যালারি হয়তো লিমিটেড, খুব বেশি নয়, কিন্তু ওয়াইফের এক্সপেকটেশন অনেক বেশি। সাপোজ হাজব্যান্ডের স্যালারি হয়তো 50,000 পার মান্থ, কিন্তু ওয়াইফ এমন একটা লাক্সুরিয়াস লাইফ চাইছে, সেটার জন্য হয়তো 2 lakhs পার মান্থ লাগবে। তো সেই জন্য সে কমপ্লেন করবে সবসময়, "এই তুমি আমাকে এটা দিচ্ছ না, ওটা দিচ্ছ না", ইত্যাদি। তো তখন হাজব্যান্ডের মনে হবে যে কই আমি তো তাহলে হিরো হতে পারলাম না, সবসময় তো কমপ্লেনই করছে, আমার তো দোষই দেখছে, তার মানে আমি তার চোখে হিরো নই। সেটাও আবার ডিসেম্পারিং হয়ে যাবে। অ্যান্ড উই অলরেডি ডিসকাসড কি কি প্রবলেম হতে পারে। তো সেই জন্য ম্যাচিওর ওয়াইফ মানে সবসময় আমাকে বুঝতে হবে যে আমি বিবাহ করছি মানে এটা কোনো চুক্তি নয় যে তুমি আমাকে ভালো রাখবে। হ্যাঁ, আমি আমি আমাকে কিছু করতে হবে না, আমি বাড়িতে থাকবো, তুমি আমার জন্য সব অ্যারেঞ্জ করে দাও, এরকম নয়, এরকম একটা চুক্তি নয়। ওয়াইফ মানে আমি সেই রেসপন্সিবিলিটি নিচ্ছি যে লাইফের প্রতিটা ফেজে আমি তোমার সাথে থাকবো। তুমি মানে ভালো উপার্জন করো, খুব বড়লোকই হও বা গরিব হয়ে যাও, আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে নেবো। দ্যাট ইজ দ্য ম্যারেজ ভাও। তো আমি যদি বুঝতে পারি যে আমার হাজব্যান্ডের স্যালারি 50,000, তো আমাকে আমার এক্সপেকটেশন গুলো সেভাবে কমিয়ে নিতে হবে, যাতে হাজব্যান্ডের কখনো এই ফিল না হয় যে সে আমাকে স্যাটিসফাই করতে পারছে না। এটা হচ্ছে একটা ম্যাচিওর ওয়াইফের ডিউটি। এইভাবে সে যদি নিজেকে অ্যাডজাস্ট করে নেয় এবং সবসময় হাজব্যান্ডকে ফিল দেয় যে তুমি তো আমাকে বেস্ট রাখো, আমার কিছুই চাই না কিন্তু তবুও তুমি আমাকে অনেক কিছু দাও, এটা হচ্ছে বেস্ট ফিলিংস হাজব্যান্ডের জন্য। তখন সে আরো ফ্লারিশ করতে থাকবে, তার যে কেয়ার অ্যান্ড অ্যাফেকশন সেটাও অনেক বাড়বে, এবং সে আরো নতুন উদ্যম নিয়ে ভাববে যে আমার ওয়াইফ কত ভালো, সে কখনো কমপ্লেন করে না, আমি কিছুই দিতে পারি না তবুও কিছু বলে না। তখন তার নিজেরই মনে হবে না আমার আরো চেষ্টা করা উচিত, যদি আমি দেখি আরেকটু পরিশ্রম করে আমি যদি আরেকটু উপার্জন করতে পারি, আমি আমার ওয়াইফকে আরো ভালো রাখবো। তো যখনই আমি একজনের নিয়ে ভাববো তখন সেও আমার কথা চিন্তা করবে। আর আমি যদি কমপ্লেন করি সবসময়, সেও বলবে ও নিজে কি করে, ও তো নিজে কিছু করছে না, ও বাড়িতে আছে পায়ের উপর পা তুলে আর আমাকে অর্ডার করছে এটা এনে দাও এটা এনে দাও। তখন প্রবলেম হয়ে যাবে। তো যেরকম আমি দেব সেরকম আমি পাবো। তো সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন মাতাজি বলেছিলেন যে ম্যারেজ লাইফ মানে হচ্ছে পার্টনার হচ্ছে আয়নার মতো কাজ করে। পার্টনার যদি দেখো তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, সে হচ্ছে আয়না। আয়নাতে যদি আমি দেখি খারাপ বিহেভিয়ার, তার মানে কি আমি খারাপ। পার্টনার হচ্ছে আয়নার মতো, সে যদি আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে তার মানে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি খারাপ। তো আমি যদি তার সাথে ভালো বিহেভ করি, সে আমার সাথে ভালো বিহেভ করে। তো এই অ্যাডজাস্টমেন্টটা ইজ ভেরি নেসেসারি। হুম। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা আলোচিত হচ্ছে, ওয়াইফ শুড অ্যাডজাস্ট উইথ
The earning of husband, not too much expectation. According to Vaishnava etiquette, a wife should be satisfied with whatever standard of life husband can provide. হাজবেন্ড আমাকে যেরকম রাখবে আমি সেরকম থাকবো। দিস শুড বি দ্য মুড ওয়াইফের, তবে সে একজন আদর্শ ওয়াইফ। অ্যান্ড দিস ইজ অলসো ট্রু ফর কৃষ্ণ ভক্তি, কারণ কৃষ্ণ হচ্ছে আমাদের সবার স্বামী, সবার হাজবেন্ড। আমাদের মেটেরিয়াল হাজবেন্ড থাকতে পারে, কিন্তু সবার হাজবেন্ড হচ্ছে কৃষ্ণ। তো সেই জন্য আমাদের এটাও ভাবা উচিত, কৃষ্ণ আমাকে যেরকম রাখবে আমি সেরকমই থাকবো, আমার কোনোটাতেই কোনো অসুবিধা নেই। কৃষ্ণ যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে রাজি আছি। তো এই প্রিন্সিপালটা আমরা স্পিরিচুয়াল লাইফের জন্য ইউজ করতে পারি। নট টু মাচ এক্সপেকটেশন, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুড বি স্যাটিসফাইড উইথ, should be satisfied with whatever standard husband can provide. Not just externally displaying a show of tolerance, but deeply within her heart. এটাকে স্বীকার করতে হবে। এমন নয় যে বাইরে বাইরে আমি কিছু বলছি না, কিন্তু ভেতরে আমার মনে হচ্ছে যে না, আর একটু ভালো হলে ভালো হতো। সেটা ঠিক নয়। ভেতর থেকে আমার রিয়েলাইজ করা উচিত, না এটা তো আমার ঠিক নয়। আমার চাওয়া, কৃষ্ণ আমাকে যেরকম হাজবেন্ড দিয়েছে, তার যেরকম আর্নিং এর লেভেল, সেই অনুযায়ী আমাকে সন্তুষ্ট থাকতে হবে, এর বেশি আমার কোটা নয়। ঈশাবাস্য প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হবে, যে ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনা ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধা কশ্যস্বিদ ধনম। ভগবান আমাকে এরকম হাজবেন্ড দিয়েছে মানে এইটুকু এনজয় করারই অধিকার আমার রয়েছে, এর বেশি আমার চাওয়া উচিত নয়। সেটা ঠিক নয়, এইভাবে নিজেকে বোঝানো উচিত। এমন নয় যে ভেতরে ভেতরে আমি চাইছি, কিন্তু বাইরে যাতে ঝগড়া না হয় সেজন্য বলছি হ্যাঁ ঠিকই আছে, তুমি ঠিকই রাখছো আমাকে, অসুবিধা নাই। সেরকম নয়, ভেতর থেকে ফিল করতে। ভেতর থেকে যদি ফিল না করি, কোনো না কোনো দিন ঠিক মুখ দিয়ে বেরিয়ে আসবে সেই কথাটা। ঠিক আছে। As soon as wife hankers for more opulence, she will cease to see him as hero. কারণ যখনই আমি বেশি চাইবো, এই বেশি চাহিদা কি করবে, তখনই মনে হবে আমার হাজব্যান্ড অতটা ভালো নয়, আমি অন্য কাউকে বিয়ে করলে ভালো হতো, সে আমাকে আরো ভালো রাখতো। তখনই আমার গৃহস্থ আশ্রমটা কিন্তু নষ্ট হতে শুরু করবে, which he in turn will be able to perceive. This takes place on rather subtle levels and show how consciousness is powerful energy and emanates from every pore of our skin. It is difficult to hide. তো মাতাজি বলছেন, যদি আমার চেতনাটা ভেতরে একরকম হয়, সেটা আমি কোনোভাবে লুকিয়ে রাখতে পারবো না, যেন আমাদের রোমকূপ দিয়ে বিকিরিত হচ্ছে সেই কনসিয়াসনেসটা। আমি হয়তো মুখে কিছু বলছি না, কিন্তু ভেতরে ফিল করছি, কিন্তু সেটা হাজব্যান্ড ঠিক বুঝে পেরে যাবে যে এ মুখে বলছে কিন্তু ভেতরে এইটা ভাবে। তো কনসিয়াসনেস যেন বিকিরিত হয় আমাদের দেহ দিয়ে, আমরা কিন্তু সেটাকে লুকিয়ে রাখতে পারবো না কিছুতেই। We humans are more sensitive than we may recognize. A person who is intimately connected to us can undoubtedly feel our energy and understand our heart. তো যে আমার সাথে সবসময় আছে, আমি যতই চেষ্টা করি লুকানোর, সে কিন্তু ঠিক বুঝতে পেরে যাবে যে আমি মনে মনে কি ভাবছি। তাই মনে মনে ভাবছি এক, বাইরে লুকিয়ে যাব সেটা সম্ভব নয়। তাই মনে মনে আমাকে বোঝাতে হবে। Therefore, this criterion has to be openly discussed before signing the marriage contract. সেই জন্য আগে থেকে ডিসকাস করে নেওয়া ভালো, যে দেখো বাবু আমার এই এই লাগবে, সেগুলো না হলে কিন্তু আমার প্রবলেম আছে, তুমি কি সেগুলো দিতে পারবে, সেটা আগে থেকে কথা বলে নেওয়া ভালো। A woman should carefully consider whether he can provide what she expects in life, so her material needs are met. তো বিভিন্ন নারীর জড়জাগতিক চাহিদা বিভিন্ন লেভেলের হতে পারে, কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে, সেটা আগের থেকে ডিসকাস করে নেওয়া ভালো। ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কনসিয়াসনেস emanates from
every pore of our skin cannot hide your feelings. আমরা আমাদের যে ফিলিংস ভেতরে যেটা হচ্ছে সেটাকে বেশি দিন চাপা রাখতে পারবো না। বেটার টু ডিসকাস বিফোর ম্যারেজ অ্যাবাউট মেটেরিয়াল নিডস। কিরকম কি দরকার, জনজাগতিক চাহিদা আছে সেটা আগে থেকে ডিসকাস করে নেওয়া বেটার। Even today in India, when searching for a marriage partner, the ladies very clearly express their expectations numerically by communicating the precise amount of income they expect their husband to bring home. So many lakhs of rupees per month. বলছে কয়েকজন তো ক্লিয়ারলি বলে দেয়, দেখো বাবু তোমার স্যালারি এত লাখ হতে হবে, না হলে কিন্তু আমার ঠিক হবে না। তো সেটা বলছে ভালো, ডিভোর্সের থেকে আগে থেকে বলে নেওয়া বেটার। দিস মে সাউন্ড রাদার মেটেরিয়ালিস্টিক, এটা মনে হতে পারে যে জড়জাগতিক একটু হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু এটা ভালো ডিভোর্স হয়ে যাওয়ার থেকে। ইফ দিস ইজ দ্য মেন অর অনলি ক্রাইটেরিয়ান দেন ইট মে বি ইনডিড বি কনসিডার মোর লাইক বিজনেস কন্ট্রাক্ট দেন আ ম্যারেজ। তো বলছে যে এবং যদি শুধু এইটাই ফ্যাক্টর হয় যে আমার বাকি কিছু না হলেও চলবে, তুমি এত লাখ টাকা আনো মাসে, বাস আমার আর কিছু চাই না, তাহলে সত্যি আমি জড়জাগতিক। কিন্তু যদি বলা হয় যে দেখো মিনিমাম তোমার 30-40 হাজার টাকা লাগবে, হতেই হবে আমার, না হলে কিন্তু প্রবলেম, এর নিচে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আর আর আমি বাকি ফ্যাক্টর গুলোও দেখছি, তাহলে হয়তো সেটা বুঝতে হবে যে না, সে সৎভাবে বলছে যাতে বিয়ের পরে কোনো সমস্যা না হয়। সেটা মানে দেখলেই বোঝা যাবে যে সে এগেন ওই প্রিন্সিপাল যে তুমি তোমার ফিলিংস চাপা রাখতে পারবে না, যে তুমি কি চাইছো ম্যারেজটা থেকে, সেটা খুব ক্লিয়ার হয়ে যাবে সামনের জন্য সামনে। However, since the culture of wife being content with her husband's income is still prevalent today, this aspect is explicitly addressed. তো আহ, কিন্তু তবুও বলছে যে আজকাল এখনো পর্যন্ত ইন্ডিয়াতে এই কালচারটা রয়েছে যে জেনারেলি ওয়াইফরা, তাদের এই কমন সেন্সটা রয়েছে যে হাজবেন্ড যতটুকু নিয়ে আসছে আমার, আমার হাজবেন্ডের যতটুকু ক্ষমতা তার মধ্যে আমি স্বপ্ন দেখব। এটা এখনো পর্যন্ত আমাদের জেনারেশন, অ্যাটলিস্ট আমাদের যে মায়েদের জেনারেশন তাদের মধ্যে এটা তো আমরা দেখতে পাই। উই ডু নট নো যে আমাদের জেনারেশনে কি হতে চলেছে, সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত। তো আমাদের জেনারেশন থেকে যে কি হবে সেটা বলা মুশকিল। সেজন্য অ্যাজ ডিভোটিজ আমাদের খুব ইম্পর্টেন্ট যে ট্রেডিশনাল ভ্যালুস গুলো আমরা যেন ধরে রাখি, কারণ ডিভোটির বাইরে যারা তাদের তো কোনো চান্সই নাই ধরে রাখার এই ভালো কোয়ালিটি গুলো। এগুলো আমাদের বাবা মার যে জেনারেশন তারাই লাস্ট জেনারেশন, অনেক কিছু ভালো কোয়ালিটি রয়েছে। যেমন এই যে আমাদের মারা ফেসবুক ইনস্টাগ্রাম চালাতে চালাতে আমাদেরকে মানুষ করেন, কিন্তু আমরা জানি না যে নেক্সট জেনারেশন মাদার্স সেটা হবে কিনা। সে হয়তো ফেসবুকে স্ক্রল করবে আর বাচ্চা হয়তো কোলে বসে আছে, সে কি করছে সেটার উপর কোনো হুঁশ নেই, কিন্তু সে ফেসবুক ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে। তো অনেক ব্যাড হ্যাবিট এই জেনারেশনে রয়েছে, যেটা আমাদের জেনারেশনে বাবা মাদের ছিল না। তো আমরা খুব লাকি যে আমরা লাকি, কারণ আমরা সেই শেষ জেনারেশন অফ বাবা মা পেয়েছি যারা তবুও পিওর। কিন্তু আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কি দেবো, তারা যে কতটা আনলাকি হতে চলেছে সেটা আমরা নিজেরাও জানি না। তো অ্যাটলিস্ট আমরা ডিভোটিসরা উই শুড ট্রাই টু ফলো দিস বৈদিক কালচার, কারণ বাইরের লোকরা অবশ্যই করবে না যেভাবে এগোচ্ছে। তো আমাদের যতটা সম্ভব ট্রেডিশনাল কালচার, স্পিরিচুয়াল কালচার, কৃষ্ণের কালচার ধরে রাখা উচিত, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। We all know how common it is today in modern world that a husband and wife argue over financial matters, and how often a wife is not satisfied, hankering for more and more amenities. তো আমরা এখন প্রায়শই দেখতে পাই যে পয়সা পাতি নিয়ে, ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, এবং ওয়াইফ আরো বেশি বেশি চাইছে হাজব্যান্ডের থেকে। Also, amongst devotees, we sometimes observe a wife wishing to travel more frequently abroad or attend various events and festivals, but her husband may not be able to provide enough to fulfill her desires. ভক্তদের মধ্যেও কোনো কোনো কিছু কিছু স্ত্রীরা দেখা যায় যে খুব ঘন ঘন বিদেশে যেতে চাইছে বা অনেক কিছু অ্যাটেন্ড করতে চাইছে ফেস্টিভ্যাল। হ্যাঁ, অত টাকা পয়সা হয়তো অ্যাফোর্ড করার ক্ষমতা হাজব্যান্ডের নেই।
Such a situation may be painfully discouraging and disempowering for him, since he may feel like a loser not being able to satisfy his wife. এবং একটা হাজব্যান্ড যখন সেটা ফিল করতে পারে যে আমার ওয়াইফের ডিমান্ড অনেক, আমি পূরণ করতে পারছি না, সে নিজেকে লুজার মনে করে যে ইস, আমি কি খারাপ যে আমি এইটুকু চাহিদা পূরণ করতে পারছি না আমার ওয়াইফের। সেটা ডিসএম্পাওয়ারিং হয়ে যায় তার জন্য, সেটা তাকে ডিপ্রেস করে দেয় এবং তাকে নেগেটিভিটির জোনে ঠেলে দেয়। এভরি হাজব্যান্ড ওয়ান্টস টু সি হিজ ওয়াইফ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। প্রত্যেক স্বামী চায় তার ওয়াইফকে সুখী এবং সন্তুষ্ট দেখতে। Subconsciously, he knows it is his duty to care for her in all regards. Therefore, as soon as she is not happy, he feels it to be his fault. যখনই ওয়াইফের মধ্যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন সে লক্ষ্য করতে পারে, সেটা হয়তো মুখে না বললেও সে বুঝে যাবে, তখনই সে ভেতরে ভেতরে নিজেকেই দোষ দেয়। তার মানে নিশ্চয়ই আমি সুখে রাখতে পারছি না আমার ওয়াইফকে, আমার স্যালারিটা যদি একটু বেশি হতো, ছি আমি হচ্ছি লুজার, এরকম একটা যদি ফিলিংস চলে আসে, তার সেলফ কনফিডেন্স ডাউন হয়ে যাবে, সে জীবনে আরোই কিছু করতে পারবে না। দ্যাটস দ্য পয়েন্ট। সেই জন্য আমি যদি ডিসস্যাটিসফাইড হয়ে আমি যদি স্যাটিসফাইড দেখাই, হাজব্যান্ড এম্পাওয়ার হবে। কিন্তু সেটা যেন এক্সটার্নাল দেখানো না হয়, ভেতরে ভেতরে নিজেকে বুঝিয়ে দেখাতে হবে যে না, আমার স্বামী যতটা আনে সেটাই আমার, সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত, সেটাই তো আমার ধর্ম। যেমন রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, সীতা মাতা কিন্তু এক্সপেক্ট করবেন না যে আমাকে সোনার পালঙ্ক এনে দাও, সেখানে আমি ঘুমাবো। তো এইরকম আইডিয়াল যারা রমণী, তাদের কথা চিন্তা করে নিজেকে সত্যিই বোঝানো উচিত। এমন নয় যে বাইরে বাইরে অ্যাক্টিং করছে, ভেতরে আমি যদি বুঝি, সেইটা হাজব্যান্ডকে খুব হেল্প করবে, তখন সে সত্যি উন্নতি করতে পারবে। Hence, it is important for women to realize how our consciousness will affect the entire relationship. তো সুতরাং আলটিমেট কি জিনিসটা হলো, আলটিমেট জিনিস এটা নয় যে বাইরে বাইরে আমি হাজব্যান্ডকে কি দেখাচ্ছি, আলটিমেট জিনিসটা হচ্ছে ওয়াইফের কনসিয়াসনেসটা কি, ওয়াইফ ভেতরে ভেতরে কি ভাবছে, সেইটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় হাজব্যান্ড এম্পাওয়ার হবে না হবে না। আর হাজব্যান্ড এম্পাওয়ার হওয়া মানে গৃহস্থ আশ্রমে সুখ। হাজব্যান্ড যদি ডিসএম্পাওয়ার হয়ে যায়, ডিসএনকারেজ হয়ে যায়, তাহলে গৃহস্থ আশ্রমে প্রবলেম। তাহলে মেন কালপ্রিট কে, তোমার গৃহস্থ আশ্রমে সুখ আসবে কিনা, দ্য কনসিয়াসনেস অফ ওয়াইফ, সে মনে মনে কি চিন্তা করছে। ফুল খুঁড়তে খুঁড়তে ঠিক ডিপে গিয়ে কোনটা অ্যাকচুয়াল মানে বস্তু, সেটাকে পিন পয়েন্ট করেন মাতাজি, অ্যাকচুয়াল রুট কজটা কি প্রবলেমটা। তো ওয়াইফস কনসিয়াসনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সে যেন ভেতরে ভেতরে স্যাটিসফাইড হয় সবসময়। Needless to say, a woman can humbly express her needs and give her husband the space to provide as best as he can. When the wife appreciates her husband's efforts to please her, he will be inclined to want to please her more. তো ওয়াইফের অ্যাপ্রিসিয়েট করা উচিত, যদি হাজব্যান্ড সবসময় চেষ্টা করবে ওয়াইফকে ভালো রাখার, একটু কিছু করলে সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত যে বাহ, তুমি এটা এনেছো আমার জন্য চিন্তা করে, হ্যাঁ তো সেটা আমার খুব ভালো লেগেছে, সেটা এক্সপ্রেস করা উচিত সবসময়। এরকম নয় যে সে হয়তো কিছু একটা এনেছে, তো এই এত ছোট, এরকম আর কিছু পেলে না, এইরকম টাইপের হলে সেটা ডিসএনকারেজিং হয়। ঠিক আছে, তো that is another again important root cause is consciousness of wife, internal satisfaction needed, also appreciate husband's endeavor to please wife. হাজব্যান্ড ছোট থেকে ছোট যাই করুক ওয়াইফকে স্যাটিসফাই করার জন্য, সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে বাহ, তুমি আমার কথা চিন্তা করে যেটা এনেছো, আমি খুব খুশি হয়েছি, হ্যাপি হয়েছি এটাতে, এরকম ভাবে, তাহলে সে আরো এম্পাওয়ার্ড হবে এবং আরো প্লিজ করতে চাইবে। এগুলো সিক্রেটস, মানে ঝামেলা না করে কি করে আমি চাইছি আমার হাজবেন্ড যেন আমার সাথে ভালো বিহেভ করে, আমাকে কেয়ার করে, আমাকে ভালোবাসে, তো সেগুলো ঝামেলা করে পাওয়া যায় না। মাতাজি ইজ রিভিলিং অল দ্য সিক্রেটস, যে মেল নেচার কিরকম, তাকে কিভাবে ডিল করলে, কি ইনপুট দিলে কি আউটপুট পাবে। তো এইভাবে যদি ডিল করে, দ্যাট ইজ কল্ড ইন্টেলিজেন্টলি ডিল করা। না হলে আমি না বুঝে আমার গৃহস্থ আশ্রমটাকে ড্যামেজ করে দেবো। সেই জন্যই বলে ইউজার ম্যানুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ইউজার ম্যানুয়াল ফলো না করি, উল্টো পাল্টা সুইচ টিপে দেবো কোনো একটা মেশিনে, মেশিনটা নষ্ট হয়ে যাবে।
তো গৃহস্থ আশ্রমে আমরা এই ভুলগুলো করি। গৃহস্থ আশ্রমের ম্যানুয়াল হচ্ছে মাতাজির এই বইগুলো। আমাদের জানতে হবে কোন সুইচটা টিপতে হবে কি সিচুয়েশনে। উল্টো পাল্টা সুইচ টিপলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে মেশিনটাতে। ওকে। তো whenever a woman complains, demands, or belittles her husband, he will most likely want to pull away, get angry, or give up. তখন যদি ওয়াইফ কমপ্লেন করে তখন হাজব্যান্ড বলবে একে যতই করে এর কোনো কোনো সময়তেই কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কোনোটাতেই স্যাটিসফাইড নয়, আজ থেকে আর আনবোই না, এইটুকু আনছিলাম সেটাও আর করবো না। কোনো হয়তো ছোট গিফট এনেছিল হাজব্যান্ড, সেটা আমাদের তুমি এটিই পেলে, সবসময় তোমার এরকমই চয়েস, সস্তায় কিছু একটা নিয়ে চলে আসি, এরকম যদি কিছুটা বলে দিই সে আর কোনোদিন আনবেই না। Which means he will likely be performing with less competence. With this understanding, a woman can make sure to monitor her own attitudes and ensure that she is encouraging and appreciates her husband's efforts. তো সেজন্য মাঝে মধ্যে বলছে যে ওয়াইফের বসে ভাবা উচিত যে কোনো সময় কি হাজব্যান্ডের সাথে আমি ঠিকঠাক বিহেভ করছি, তো যেরকম ভাবে দেবকী মাতাজি বলেছেন, নাকি আমি তাকে ডিসেম্পাওয়ার করে দিচ্ছি, একটু বসে ভাবা উচিত। নো ভাবনা শুধু কাজ করে যাচ্ছি, দ্যাটস গাধার মতো মেন্টালিটি। মাঝে মধ্যে ভক্তি জীবনে বসে ইন্ট্রোস্পেক্ট করা উচিত যে আমার কোনো মেটেরিয়াল অ্যাটাচমেন্ট নেই তো, আমি এই যে সার্ভিসটা করছি আমি সত্যি কৃষ্ণের জন্য করছি তো, নাকি আমারও কিছু চাওয়া পাওয়া আছে। তো সেগুলোর জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করে যে যদি দেখি যে না সত্যি আমার তো আছে চাওয়া পাওয়া, যদি আমি এই সার্ভিসটা করার পর আমাকে সবাই গালাগাল দেয় আমার কিন্তু ওটা ভালো লাগবে না, তার মানে আমার নাম পাওয়ার একটু ব্যাপার আছে। তখন কৃষ্ণের কাছে প্রে করা যে কৃষ্ণ এই মাত্র আমি রিয়েলাইজ করলাম যে আমি এটা, আমি তো খুব গর্ব সহকারে বলছিলাম আমি তোমার জন্য করি, কিন্তু এই মাত্র আমি বুঝতে পারলাম যে আমি অ্যাকচুয়ালি আমারও কিছুটা পার্সেন্টেজ আছে সেইখানে, বেনিফিট নিচ্ছি। তো বুঝতেই পারছো আমার কি কন্ডিশন, আমাকে একটু কৃপা করো যেন একদিন আমি সেলফলেসলি তোমার জন্য কিছু করতে পারি। তো ফার্স্ট উই হ্যাভ টু সি দ্যাট উই হ্যাভ প্রবলেম। অনেক সময় আমাদের মন বলে না না তুই তো পিওর ডিভোটি একদম মাধবেন্দ্র পুরীর মতো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা নাও হতে পারি। তো সেজন্য ইন্ট্রোস্পেক্ট করতে হবে আমাদেরকে সব বিষয়ে। For that reason, Vaishnava etiquette instructs us that a wife should not complain or show herself to be dissatisfied. তো এমনিতে একটা বৈষ্ণব এটিকেট হচ্ছে যে ওয়াইফ শুড নট বি ডিসস্যাটিসফাইড হাজব্যান্ডের সামনে। ওয়াইফ শুড নট বি ডিসস্যাটিসফাইড। দেখো বৈষ্ণব এটিকেট মানে হচ্ছে কাইন্ড অফ একটা এক্সটার্নাল রুল, যে তুমি যদি কোম্পানিতে যাও তোমাকে কিন্তু এই ড্রেস কোড পরেই আসতে হবে, তোমার ভালো লাগুক কি না লাগুক, বা তোমাকে এই রুলটা পালন করতে হবে ভালো লাগুক কি না লাগুক। তো বৈষ্ণব এটিকেট মানে হচ্ছে যে এক্সটার্নালি ওয়াইফকে সবসময় দেখানো উচিত যে আমি স্যাটিসফাইড। কিন্তু প্রবলেম হচ্ছে এই বৈষ্ণব এটিকেটটা তুমি বেশি দিন ফলো করতে পারবে না যদি ভেতরে ভেতরে তুমি অন্য কিছু ভাবো। তো সেই কারণে ভেতরে ভেতরে স্যাটিসফাইড থাকাটাও ইম্পর্টেন্ট। Only when she is content and fulfilled, she can serve as the power of inspiration to him. We can avoid such problems and discontentment when we clearly assess the level of compatibility in regards to this aspect before entering marital relationship. সেজন্য বিয়ের আগে আমরা যদি এটা ডিসকাস করে নিই বিষয়টা, সেটা ভালো হয়। During the time of association, it is important factor. This important factor can be further unpacked into many detailed aspects of life. Such discussion will give the two candidates a clear understanding as to whether they truly have similar and compatible expectations and desires in regards to the material arrangements for their future family life. তো একই জিনিস বলছেন মাতাজি যে বিয়ের আগে সেই জন্য এটা ডিসকাস করে নেওয়া ভেরি ইম্পর্টেন্ট। Unfortunately, we often disregard these factors, thinking them to be too material and not part of true love. তো অনেক সময় আমরা এই ফ্যাক্টরগুলো বাদ দিই যে আমাদের তো ট্রু লাভ, এই ফ্যাক্টরগুলো আমরা অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, এগুলো মেটেরিয়াল জিনিস আর কি আলোচনা করবো, এগুলো থাকতে থাকতে হয়ে যাবে। কিন্তু মাতাজি বলছে না, এগুলো আগে ডিসকাস করা ইম্পর্টেন্ট। Or in the emotional state of being fallen in love, we keep ourselves in the illusion that everything will be perfectly fine and work itself out in due course of time. তো আমরা এরকম ভাবতে পারি যে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা ভুল ধারণা। তো এখন তোমরা হয়তো ভাববে যে মাতাজি তো বলে দিচ্ছেন এটা ডিসকাস করা, কিন্তু এটা ডিসকাস করা তো ডিফিকাল্ট কাজ।
আমার সাথে কারোর যদি বিয়ে হবে, তার সাথে কথা বলছি, আমি তাকে ডাইরেক্টলি বলবো, দেখো বাবু, আমার কিন্তু 50,000 লাগবে, এটা কিভাবে বলবো আমি তাকে? তো সেই জন্যই মাতাজি যে কোয়েশ্চেন একটা দিয়েছেন অ্যাপেন্ডিক্সে, এটা প্রিন্ট করে দুজনেরই ফিল আপ করা উচিত। তো বলা উচিত, দেখো আমরা আপনি দেবকী মাতাজির বই পড়েছেন? হ্যাঁ। আপনি দেবকী মাতাজির বই পড়েছেন? হ্যাঁ। তো আমরা ওইভাবে কৃষ্ণের কালচার ফলো করে যেতে চাই, সেটা বলা তো ইজি। হ্যাঁ। তো দেবকী মাতাজি যে ফর্মটা দিয়েছেন, এটা ফিল আপ করতে হবে, সেই ফর্মে সব লেখা আছে, তো তুমি সব ফিল আপ করবে, তোমার যে পার্টনার সেও ফিল আপ করবে, অ্যান্ড ইউ এক্সচেঞ্জ, একে অন্যের ফর্মটা পড়ো। তাতে সুন্দরভাবে হয়ে গেল, তোমাকে কিছু বলতেও হলো না, আর তুমি এটাকে চালিয়ে দিলে দেবকী মাতাজির নাম দিয়ে। দেবকী মাতাজি করতে বলেছেন তাই করেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে আমার নিজের কতটা ভালো হলো সেটা আমি নিজে বলছি না। তো সেই জন্যে এখানে একটা সুন্দর সিস্টেম রয়েছে, যে দেবকী মাতাজি কোয়েশ্চেন গুলো দিয়েছেন, সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ফিল আপ করা উচিত বিফোর ম্যারেজ, এবং একে অপরের এক্সপেকটেশন গুলো পড়া উচিত ক্লিয়ারলি, তাহলে সেটা ভালোভাবে হয়ে যেতে পারে। তো আমাদের বৈষ্ণব ম্যাট্রিমনির উদ্দেশ্য এটা, যে সেরকম ভাবে যখনই কোনো রিলেশনশিপ আসবে, আমরা যেন সেইভাবে দেবকী মাতাজি যেভাবে বলছেন সেভাবে আমরা যেন সেটাকে এক্সিকিউট করতে পারি। Okay. However, once the rose-colored glasses fade away, she may realize that he cannot provide what she expects in life, and the tensions and argument begin. তো বলছে, গোলাপি চশমা যখন ধীরে ধীরে সাদা হয়ে যায়, তখন বুঝতে পারা যায়, প্রথমে তো ট্রু লাভ দিয়ে চলছিল, যে ট্রু লাভ আমরা সব অ্যাডজাস্ট করে নেবো, কিন্তু তারপর বোঝা যায় যে না, আমার যে এক্সপেকটেশন সেটা কিন্তু ওর স্যালারিতে আমার ঠিক হচ্ছে না। Nowadays, we can see that India has become rather materialistic, and as a result, even the devotees' main goals and focus may be economic development, such as professional career and position within general society. This has led to the fact that some main consideration when choosing a partner may be whether or not she has received a higher education and is willing to work. And if she does not want to earn an income, he may not consider her as a possible candidate. তো বলছে এখনো এরকম হয়েছে কালচারটা, যে ইভেন ডিভোটিসরাও পয়সাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, যে আমাদের গৃহস্থাশ্রমে সুখ কিভাবে আসবে, পয়সার মাধ্যমে আসবে। তো সেই জন্য অনেক সময় মেল ক্যান্ডিডেটরা, অর্থাৎ যে উড বি হাজব্যান্ড, গ্রুম, সে চাইছে আমার স্ত্রী যেন কাজ করে বাইরে, আমার চিলড্রেন ওরা সব ডে স্কুলে দিয়ে দেবো, ও অটোমেটিক মানুষ হয়ে যাবে, পয়সা আগে দরকার। তো সেই জন্য অনেক মেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের ডিমান্ড হচ্ছে আমার ওয়াইফ যেন ওয়ার্কিং হয়, তাহলে দুজনের টাকা আসবে, বেশি টাকা বেশি সুখ। তো এরকম ক্যান্ডিডেট, এরকম মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে ইভেন পুরুষদের মধ্যে। তো সেটা ঠিক নয়। আমরা যেটা বললাম, আমাদের কৃষ্ণের কালচার ফলো করা উচিত। কৃষ্ণের কালচার অনুযায়ী মেল মেম্বার সে হচ্ছে আর্নিং মেম্বার থাকবে, আর বাড়ির সমস্ত, বাড়িতে একজনকে ফুল টাইম থাকতে হবে, সেই ডিউটিটা ওয়াইফের পালন করা উচিত। যদি কোনো অব্লিগেশন বা বাধ্যবাধকতা না থাকে, তো ওয়াইফের সেই ডিউটিটা পালন করা উচিত, তবেই সংসারে সুখ আসবে। Such tendencies are sad to observe and reflect the fact that even in India তো হয়ে যাচ্ছে এরকম, where the general mood is more God conscious, we are increasingly turning away from Krishna's system and recommendation. তো ইন্ডিয়ার মানুষজন জেনারেলি ভগবান কেন্দ্রিক হয়, সেখানেও ধীরে ধীরে এই মেন্টালিটিটা চলে আসছে, তো সেটা যেন না আসে, আমাদেরকে সেটা দেখতে হবে। তো লাস্ট পয়েন্ট যেটা আমরা আলোচনা করলাম, মানি কান্ট বাই ইউ হ্যাপিনেস ইন grihastha life, then what can buy us happiness? Follow Krishna's culture. কৃষ্ণের কালচার কি সেটা আমাদেরকে জানতে হবে এবং ফলো করতে হবে, সেটার মাধ্যমে আমাদের সাংসারিক জীবনে সুখ আসবে। তো অ্যাট এ গ্ল্যান্স আমরা কি আলোচনা করলাম আজকে? দুটো জিনিস আলোচনা করলাম, লেভেল অফ কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস এবং লেভেল অফ রিনাউন্সিয়েশন। কি আলোচনা করেছি তার মধ্যে লেভেল অফ কমিটমেন্ট, লেভেল অফ রিনাউন্সিয়েশন আসছে। আমরা আলোচনা করছি কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর, বিয়ের আগে কি কি ফ্যাক্টর দেখা উচিত হাজব্যান্ড ওয়াইফের, যেগুলো মিলে গেলে তারা ভালো গৃহস্থ হতে পারবে।
সেখানে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি মেলে সেটা একটা ভালো। হ্যাঁ, সেখানে রয়েছে হাজব্যান্ডের কিরকম নেচার, সেটা ইম্পর্টেন্ট। এবং ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইন্টিমেসি, আমি আমার পার্টনারের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা। তো আজকে আমরা আরো দুটো ফ্যাক্টর আলোচনা করলাম, যে দুজনের কমিটমেন্ট কৃষ্ণের প্রতি সারেন্ডার যেন সেম লেভেলে থাকে, এবং যে মেটেরিয়াল এক্সপেকটেশন, জড়জাগতিক লাইফে আমি কতটা সুখ স্বাচ্ছন্দ্য চাই, সেইটাও দুজনের যেন সিমিলার হয়, তবে গৃহস্থ লাইফ সাকসেসফুল হবে। ওকে, তো এখানে আজকে আমরা স্টপ করছি। श्रील प्रभुपाद की जय, समवेत गौर भक्तवृंद की जय, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যদি কোনো কোয়েশ্চেন থাকে, শর্ট কোয়েশ্চেন নিতে পারি। ওকে, তো আই থিঙ্ক ইট ওয়াজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। মাতাজি এমন ভাবে লেখেন, ডাউট থাকার খুব একটা চান্স নেই। তো ইয়েস কোনো থাকলে, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। কোনো কোশ্চেন নেই, আপনি লাস্টে যেটা লেখালেন আমি পুরোটা লিখতে পারলাম না, তো আমি ওটা লিখবো বলছিলাম। তো লাস্টে যে লাস্টে যেটা পয়েন্টটা বললাম, লেখালেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে মানি ক্যানট বাই ইউ হ্যাপিনেস, মানে সম্পদ আরোহণের মাধ্যমে সুখ লাভ করা যায় না। তাহলে কি করতে হবে? ফলো কৃষ্ণাস কালচার, কৃষ্ণের যে কালচার সেটা ফলো করতে হবে, তাহলে সুখ লাভ করতে পারবো। আচ্ছা, চ্যাট বক্সে কিছু কোয়েশ্চেন এসেছে। কোনো শুদ্ধ ভক্তর হরিকথা which brings revolution in my mindset and consciousness, এটার প্রতি অ্যাটাচমেন্ট থাকা ক্ষতি করা যাবে, ক্ষতিকর? প্রভু অনেক ডিপ রিলেশন আছে হরি গুরু বৈষ্ণবের কৃপায়, আবার সেটা হারাতে থাকে, ধরে রাখার প্রয়াস করি, মাঝে মধ্যে ভয় লাগে প্রভু এসব হারিয়ে যাওয়ার, এটা কেমন? হ্যাঁ, তো এনিথিং রিলেটেড টু কৃষ্ণ, বৈষ্ণব, বৈষ্ণবের প্রতি অ্যাটাচমেন্টের থেকে ভালো তো কিছু হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাটাচমেন্ট ছাড়া ফ্রি কখনোই হতে পারি না। গীতা আমাদের শেখায় এটাই, যে আমরা যেন জড়জগতের প্রতি বিরক্ত হই কিন্তু কৃষ্ণের প্রতি অ্যাটাচড হই, এবং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটা বাল্বকে আমি যদি বলি যে সেখান থেকে সমস্ত এয়ার নিষ্কাশিত করে দেবো, বাইরে বের করে দেবো, দ্যাট ইজ ডিফিকাল্ট। মানে বাইরের এয়ারের প্রেসারে সেটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য কি করতে হবে, নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন টাইপের সেটাকে ঢোকানো হয়, এবং অক্সিজেনটাকে বাইরে বের করে দেওয়া হয়, তো কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। আমরা একটা ফাঁকা হতে পারি না। মায়াবাদীরা চেষ্টা করে যে সব অ্যাটাচমেন্ট কাটিয়ে জিরো হয়ে যাব, জিরো অ্যাটাচমেন্ট, সেটা সম্ভব নয়। আমাদের যে ফিলোসফি সেটা হচ্ছে নেগেটিভ অ্যাটাচমেন্টকে কাটাও, পজিটিভ অ্যাটাচমেন্টকে নিয়ে এসো। কৃষ্ণের প্রতি বৈষ্ণবদের প্রতি অ্যাটাচমেন্ট সেটা অবশ্যই আনতে হবে, এবং যত ডিগ্রিতে আনবো তত ডিগ্রিতে নেগেটিভ অ্যাটাচমেন্ট কেটে যাবে। বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম, রসোবর্জম রসোভ্যাস পরম দৃষ্টা নিবর্ততে। তো যদি কোনো হায়ার টেস্ট না পাই, হায়ার টেস্ট অফ অ্যাটাচমেন্ট টু কৃষ্ণা অ্যান্ড বৈষ্ণবাস, তাহলে কখনোই লোয়ার অ্যাটাচমেন্ট আমি ছাড়তে পারবো না। তো সেটা তো অবশ্যই আমাদের জীবনে আহ্বান করে ইনভাইট করে নিয়ে আসা দরকার এরকম অ্যাটাচমেন্ট বৈষ্ণবদের সাথে। তো রিয়েলাইজেশন, রিগার্ডিং রিয়েলাইজেশন, যে আমরা ভক্তিতে যত অ্যাডভান্স হব রিয়েলাইজেশন আসতে থাকবে। যেটা এই স্টেজে আমরা বলতে পারি যে হ্যাঁ, কিছু কিছু রিয়েলাইজেশন হয় অনেক সময়, আবার হারিয়েও যায়। তো ভক্তির বিভিন্ন স্তর রয়েছে, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো নিষ্ঠা লেভেলে যখন আমরা আসবো তখন আমাদের স্টেবিলিটি আসে, তার আগে সব আপস এন্ড ডাউনস। কখনো খুব ভালো রিয়েলাইজেশন আসছে, কখনো আমাদের রিয়েলাইজেশন আসছে না, কখনো সেটা হারিয়ে যাচ্ছে। নৈষ্ঠিকী ভক্তির লেভেলে যখন পৌঁছাবো তখন আমরা একটা কনস্ট্যান্ট মোটিভেটেড থাকবো, এবং ভালো রিয়েলাইজেশন আসবে। রিগার্ডিং রিয়েলাইজেশন আমাদের ভয়েসে একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বলা হতো, which is very very important. অনেক সময় ইন দ্য নেম অফ রিয়েলাইজেশন আমরা আমাদের নিজস্ব ওপিনিয়ন দিতে আরম্ভ করি। হয়তো আমি ভক্তি করলাম, কিছু একটা রিয়েলাইজেশন এলো, ঠিক আছে, আমি হয়তো রিয়েলাইজ করলাম যে কাল থেকে আমি যখন আরতি করবো একটা কিছু পিকুলিয়ার জিনিস আমি, আমার মনে এলো যে আমি এই জিনিসটা করব, যেটা হয়তো আচার্যরা রেকমেন্ড করেনি। তো আমার মনে হলো আমার রিয়েলাইজেশন এইটা করা উচিত, আমার মনে হচ্ছে ভেতর থেকে আসছে কৃষ্ণের সাথে এই এই ব্যবহারটা করা উচিত, বা কিছু একটা আমার করা উচিত। তো সবসময় রিয়েলাইজেশন শুড বি ভেরিফাইড বাই শাস্ত্রাস অ্যান্ড বৈষ্ণবাস।
হরিগুরু বৈষ্ণবদের দিয়ে আমার রিয়েলাইজেশনটাকে ভেরিফাই করে নিতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখনই ভয়েসে কথা বলতাম যে প্রভু আমার একটা রিয়েলাইজেশন হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়ররা বলতো এই রিয়েলাইজেশন মানে কি, তোমার আবার কিসের রিয়েলাইজেশন? হ্যাঁ, এইটুকু বয়সে তোমার রিয়েলাইজেশন, কি রিয়েলাইজেশন হয়েছে শুনি। সঙ্গে সঙ্গে 10টা ভুল বের করে দিতে, তুমি তোমার এই রিয়েলাইজেশন দেখো প্রভুপাদ পারপাটে এই লিখেছে, কমপ্লিটলি অপোজিট। তাই রিয়েলাইজেশন থেকে সাবধান, এটা হচ্ছে প্রথম জিনিস। যে যদি আমার রিয়েলাইজেশন শাস্ত্রের কোনো স্টেটমেন্টের সাথে মিলে যায়, প্রভুপাদের কোনো পারপাটের সাথে মিলে যায়, দেন অনলি তুমি ভাবতে পারো যে আই হ্যাভ গট গুড রিয়েলাইজেশন। আদারওয়াইজ রিয়েলাইজেশন ইজ ভেরি ডেঞ্জারাস আমাদের মতো যারা ফলেন কন্ডিশন সোলস তাদের জন্য। সঙ্গে সঙ্গে আমাদের ভেরিফাই করে নেওয়া উচিত কোন একজন বৈষ্ণবের সাথে যে প্রভু আমার এরকম একটা রিয়েলাইজেশন আসছে, এটা কি ঠিক? আমি ভাবছি রিয়েলাইজেশন মানে কি, শাস্ত্র শুনেছে, ভজন করেছে, তোমার মন কিছু একটা বলছে, তার প্রোডাক্ট, অ্যান্ড সেটার ভায়াবিলিটি খুব ডেঞ্জারাস। আমাদের মনের থেকে ডেঞ্জারাস নন ডিভোটি আর কেউ নয়। ও যখন কোনো কিছু বলছে উই ক্যানট বিলিভ, সেটাকে 5টা চেক করতে হবে তবে আমরা সেটাকে বিলিভ করবো। তো সেই জন্য রিয়েলাইজেশন ইন আর্লি স্টেজ ইজ ভেরি ডেঞ্জারাস। এই রিয়েলাইজেশন মাধ্যমে আমাদের অধঃপতন করে দেওয়া চেষ্টা করতে পারে মায়া। যে সে বলতে পারে যে এটা তোমার রিয়েলাইজেশন, আমি ভাবছি বাহ আমার খুব সুন্দর রিয়েলাইজেশন আসছে, সেই রিয়েলাইজেশন ফলো করে আমি তলিয়ে যেতে পারি। তো যাই হোক, কিন্তু আমার যদি দেখা যাচ্ছে যে এমন কিছু রিয়েলাইজেশন এলো সেটা যেটা আমি শাস্ত্রে পড়েছি, বা আমি যদি শাস্ত্রে না পড়েছি, সিনিয়র বৈষ্ণব বললো হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, প্রভুপাদ এই জায়গায় এরকম লিখেছেন একটা স্টেটমেন্ট, দেন আই এম শিওর যে তখন বুঝতে হবে ধীরে ধীরে আমার মনটা পিউরিফাইড হচ্ছে, ও যা সাজেশন দিচ্ছে সেটা প্রভুপাদের সাথে মিলে যাচ্ছে। তো কিন্তু অনেকদিন পরও যখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা রিয়েলাইজেশন মাইন্ড দিয়েছে, অনেকগুলো মিলে গেছে প্রভুপাদের সাথে, তাহলে আমি তখন কনফিডেন্ট হয়ে গেলাম, এখন তার মানে আমার মন শুদ্ধ হয়ে গেছে, এরপর ও যা বলবে আমি সেটাকে বিলিভ করতে পারি। স্টিল উই হ্যাভ টু চেক উইথ সিনিয়র ডিভোটিস। ঠিক আছে, মায়া ইজ ভেরি স্ট্রং, যেন 1 ইঞ্চিও ছিদ্র কোথাও না থাকে। একটা মিম দেখা যায় যে পুরো দেহে বর্ম পরে নিয়ে যে শুধু চোখের জায়গাটা খালি আছে এবং সেইখানে একটা তীর গিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, এই মিমটা হয়তো অনেকে দেখবে। তো সেরকম ভাবে মায়া আমাদেরকে অ্যাটাক করে। সব মানে একদম শিল্ডেড আছে, প্রুফ আছে, একটা জায়গায় ফাঁকা আছে, সেখানটা দিয়ে অ্যাটাক করে আমাদেরকে। তো একদম নিশ্ছিদ্র হতে হবে। নেক্সট কোয়েশ্চেন, আই এম এ সোল, সোলের তো কোনো বন্ধু শত্রু হয় না, তাহলে সোলমেট জিনিসটা কি? তো হ্যাঁ, প্রথম কথা এটা একটা মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট। আমি এটাই বললাম, মানে মেটেরিয়ালিস্টিক ব্যক্তিরা এরকম ভাবে যে রুমমেট মানে আমি তার সাথে জাস্ট আছি, কিন্তু সোলমেট মানে কি হৃদয়ের মিলন হতে হবে, না হলে মুশকিল। হাজব্যান্ড ওয়াইফ মানে তাদের হৃদয়ের মিলন হতে হবে, তো সেটাকেই সোলমেট বলা হচ্ছে। ওটা মানে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে নয়, সোলের বন্ধু বা শত্রু সেরকম নয়। আর এমনিতে যদি সেই দৃষ্টিভঙ্গি থেকেও দেখি, সোলের সবাই বন্ধু, শত্রু কেউ নেই, কারণ সবাই কৃষ্ণের সন্তান। তো যাই হোক, আচ্ছা সোলমেট মানে হৃদয়ের মিলন হতে হয়। সোল মানে অনেক সময় হার্ট কেও বোঝানো হয়। হরে কৃষ্ণ। আমরা এইসব জানছি শিখছি, আলটিমেটলি পার্টনার দেখার কাজটা পেরেন্টস করবে, তাহলে ওনারা কিভাবে এই জিনিসগুলো বুঝবে? আর আমারও ডাইরেক্ট এইসব জিনিসগুলো প্যারেন্টসদেরকে বলতে পারবো না যে আমরা এই ক্যাটাগরি মেয়ে বা ছেলে চাই। আর যদি পেরেন্টস ডিভোটি না হয়, ওনারা যদি আপনার ভিডিও না দেখতে চায়, তো এটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি। এইরকম কনসিডারেশন করে আমাদের খোঁজা উচিত, আইডিয়ালি পেরেন্টসদের এই জিনিসগুলো জানা উচিত এবং তাদের ট্রেন হওয়া উচিত। তো সেটা যদি না হয়, কিছুটা আমাকে ইন্টারফেয়ার করতে হবে, কারণ তখন বলতে হবে যে আমার এই কন্ডিশন আছে। তো এটা কখন হতে পারে যে আজকালকার পেরেন্টসরা এতটা অবগত নয় এই বিষয়গুলো সম্বন্ধে, তারা হয়তো কোনো উল্টোপাল্টা পার্টনার আমার জন্য দেখে নিতে পারে তাদের নলেজ অনুসারে, সেটা হয়তো কৃষ্ণের কালচারকে ফলো করছে না। তো আগেকার দিনে কি হতো, পেরেন্টসরা নলেজেবল ছিল, এই জিনিসগুলো তাদের শেখাতে হতো না, ঠিকঠাক দেখে শুনে পার্টনার চুজ করতো। এখন কি হয়েছে, পেরেন্টসদের নলেজ নেই, কিন্তু এখন যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, এখন যে পাত্র বা পাত্রী তাদেরও একটা স্বাধীনতা আছে কিছু বলার। তো তোমাকে বলতে হবে যে দেখো আমি একটা পার্টিকুলার কালচার ফলো করছি, তো আমি চাই যে আমার আহ, যে লাইফ পার্টনার তার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে। তো তোমরা যদি খুঁজতে চাও, তাহলে এই কোয়ালিটিগুলো দেখে তোমরা খুঁজলে ভালো হয়, কারণ আমি এই মেন্টালিটির, আমার সাথে এই মেন্টালিটি ম্যাচ করলে সেটা ভালো হয়। তো এই ডিসকাশনটা ওপেনলি করতে হবে যখন সেই সময়টা আসবে, কারণ আমি যদি সেই সময় চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি,
তাহলে হয়তো একজন ভুল ব্যক্তি আমার জীবনে আসবে, তখন আমাকেই কিন্তু সাফার করতে হবে সারা জীবন। তো কিছুটা আমাকে লজ্জা বা মানে হেজিটেশন কাটিয়ে এই ডিসকাশনটা আমাকে করতে হবে। যদি তারা আমার জন্য খুঁজতে চাইছে, তো আমার কি কি ক্রাইটেরিয়া সেগুলো তাদেরকে বলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই পেরেন্টসরা সাজেশন নেয় যে তোমার জন্য খোঁজা হচ্ছে। তো আহ, মানে পাত্র বা পাত্রী তাদের একটা মতামত রয়েছে, সেটাকে জেনারেলি পেরেন্টসরা গুরুত্ব দেয়। কিন্তু যদি সেরকম না হয়, তখন দেখতে হবে কি করা যায়, কতটা লেভেলে আমি করতে পারি। তো সেরকম কিছু সিচুয়েশন হলে ওয়ান টু ওয়ান ডিসকাশন করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে, যে এরকম সিচুয়েশন হচ্ছে কি করা উচিত। ইন জেনারেল আমাদেরকে বলা উচিত যে এটা আমাদের ডিমান্ড। কারণ পেরেন্টসরা যদি নন ডিভোটি হয়, তারা হয়তো এতটা জিনিস বুঝতে পারবে না। তো তখন আমার বলা উচিত। আবার কিছু কিছু এক্সেপশনও আছে, ফর এক্সাম্পল ভয়েস ডিভোটিদের ক্ষেত্রে। ভয়েসে আইআইটি খড়গপুরে আসছে তারা, বা কোনো আইআইটিতে, এনআইটিতে, মেডিকেল কলেজে, সব জায়গাতেই ভয়েস রয়েছে। তো আমি আমাদের অনেক সিনিয়রকে দেখেছি, তো তারা হয়তো কৃষ্ণ ভক্তিতে এসেছে, তারা এখানে একটা বিশাল ট্রেনিং পাচ্ছে, সায়েন্টিফিক, এত বৈষ্ণবের অ্যাসোসিয়েশন, পিওর ডিভোটিদের অ্যাসোসিয়েশন। তো তারা বুঝতে পারছে কৃষ্ণ ভক্তি জিনিসটা কি, কতটা ইম্পর্টেন্ট। কিন্তু পেরেন্টসরা যারা বাড়িতে আছে, হুম, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ভারতের বিভিন্ন স্টেট থেকে তারা আসছে, তাদের বাবা মার কোনো আইডিয়া নেই হোয়াট ইজ কৃষ্ণ ভক্তি। এবং ছেলে হিসাবে তাদেরকে জ্ঞান দিতে যাওয়ারও সিচুয়েশন নেই। অনেক সময় এরকম হয় যে নর্থ ইন্ডিয়ার কালচার হচ্ছে যে বাচ্চা হয়ে তুমি আমাকে কি জ্ঞান দেবে, অনেকটা এই বাবা মায়ের ব্যাপারটা রয়েছে। বেঙ্গলি কালচারে হয়তো ঠিক আছে, আমার ছেলে কলেজে যাচ্ছে, পড়ছে, জগৎকে চিনছে, সে হয়তো আমার থেকে বেশি জানতে পারে। তো অনেক সময় বেঙ্গলের মধ্যে এটা অ্যাকসেপ্ট করে নেয় যে ছেলেও যদি কিছু বলছে সেটাকেও শুনি। কিন্তু অনেক সময় নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, সেখানে অনেকটাই এই গুরুজনদের প্রতি শ্রদ্ধাটা একটা বিরাট ব্যাপার, যে তুমি বাচ্চা হয়ে আমাকে কি জ্ঞান দেবে, হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? এরকম তো পেরেন্টসদেরকে প্রিচ করার কোনো স্কোপ নেই। আর পেরেন্টসরা অটোমেটিক্যালি প্রিচ হয়ে যাবে, তোমরা মন্দিরে যাও, এসব বলা সেগুলোও চলবে না। তো তখন কি করা যেতে পারে? তখন বাবা মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে হবে। অনেক সময় অনেকে করেছে, আমার অনেক সিনিয়র আছে। কিন্তু তার মধ্যে সাটলি এমন ভাবে আমার ক্রাইটেরিয়া গুলোকে ঢুকে দিতে হবে যেন আমি মেটেরিয়ালিস্টিক, আমি যে কৃষ্ণ ভক্ত সেটাও বেশি দেখানো যাবে না বাবা মায়ের সামনে। তো তো কিন্তু সাটলি ঢুকে দেয় যেন অ্যাটলিস্ট ধার্মিক হয়, কারণ আমি কিছু মাঝে মধ্যে মন্দিরে যাব ইত্যাদি, ভেজিটেরিয়ান যেন হয়। মোড অফ গুডনেস কোয়ালিটিস গুলোকে ঢুকিয়ে দিতে হবে। আমি এটা বলতে পারি না এমন মেয়ে খুঁজো যে চ্যান্ট করে 16 মালা, সেটা বলতে পারি না। কিন্তু অ্যাটলিস্ট আমি বলতে পারি যে যদি আমার ভেজিটেরিয়ান হয় বা এই ধরনের কিছু মেডিটেশন বা এগুলোতে ইন্টারেস্টেড থাকে, সেই ধরনের কাউকে আমি লাইফ পার্টনার হিসেবে চাই, তো সেইভাবে আমি বলতে পারি। তো বিয়ের পরে আমি সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি তার সাথে। বিয়ের পর তাকে আমি প্রিচ করার চেষ্টা করতে পারি। বাবা মাকে প্রিচ করতে পারিনি, কিন্তু আমার ওয়াইফ বা হাজব্যান্ড, তাদের সাথে আমি ডিসকাস করতে পারি। সে যদি ইন্টারেস্টেড হয় এটা নিয়ে, সে কৃষ্ণ ভক্তিতে আসতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা ওয়ার্কআউট করে যায়, যেহেতু ভয়েসের ডিভোটিসরা অনেক প্রপারলি ট্রেন্ড। তো কিছুদিন তাদের সাথে অ্যাসোসিয়েশনে থাকার পর অনেকে ডিভোটি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে আমাদের জেনে রাখা উচিত সমস্ত কিছুই। কিন্তু সব সিচুয়েশনে সবকিছু অ্যাপ্লাই নাও করতে পারি আমরা, সম্ভব নাও হতে পারে সবকিছু অ্যাপ্লাই করা। যতটা বেস্ট করা যায় আমরা করব। তারপর কিছুটা কৃষ্ণের উপর ছাড়তে হবে। এবং আলটিমেটলি আহ যদি সেটা ওয়ার্কআউট না করে, আমাদেরকে ভাবতে হবে এটা আমার পিউরিফিকেশন। ওকে। তো ঠিক আছে, তো এখানে আজকে আমরা স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की